গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। Welcome to প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও দুটি গ্রাম বাংলার ভূতের গল্প। হ্যাঁ, আজ রয়েছে আপনাদের জন্য দুটি গল্প। শুনতে থাকুন আজকের প্রথম গল্প, পৈশাচিক এক রাত্রি। সেদিন আমাদের চায়ের আসরটা বসেছিল বিশুদার চায়ের দোকানে। সন্ধ্যের দিকে চারজন বসে চা খাচ্ছিলাম আর বিভিন্ন রকমের গল্প হচ্ছিল। গল্প হতে হতেই বিশুদার হ্যারিকেনটা গেল নিভে। বাতাসের দাপট এতই বেশি যে আমাকে রীতিমতো চিৎকার করে কথা বলতে হলো। ও বিশুদা, বলছি হ্যারিকেনটা নিভে গেছে তো, আর ওটাকে জ্বালানোর বন্দোবস্ত করো। আসলে এই মোহনপুর হলো গিয়ে একটা ছোট্ট গ্রাম। এখানে এখনো শহরের ছোঁয়া এসে লাগেনি, তাই এখনো ইলেকট্রিসিটির বন্দোবস্ত হয়নি। তবে আর বেশি দিন মনে হচ্ছে না এরকম থাকবে। খুব শিগগিরই এই গ্রামে ইলেকট্রিসিটি এসে পৌঁছবে, এরকম আলোচনা হচ্ছিল টুকটাক আর কি। সত্যি বলতে কি, হ্যারিকেনটা নিভে যেতে অসুবিধা খুব একটা হচ্ছিল তেমন নয়, বরং উল্টে বেশ ভালোই লাগছিল। আজ অনেক দিন বাদে চারজন একসাথে বসে বিশুদার চায়ের দোকানে চা খাচ্ছি। চারজন বলতে আমি, নিতাই, রথিকান্ত আর আমাদের সবার প্রিয় প্রবীণ বন্ধু মানে দীপঙ্কর মজুমদার ওরফে আমাদের দীপুদা। এই দীপুদা হচ্ছে একজন হাতুড়ে ডাক্তার। এই হাতুড়ে ডাক্তার বলার কারণ হচ্ছে যে দীপুদা কোনোদিনই ডাক্তারি বিষয়ে পড়াশোনা করেনি, আর ওই কি টেনে টুনে দশম শ্রেণীর গণ্ডি পেরিয়েছিল। তারপরে ঘুরে ঘুরে শহরের কোন এক ডাক্তারের কাছে তার অ্যাসিস্ট্যান্ট হয়েছিল বেশ কিছুদিন। সত্যি বলতে কি, এত কিছু আমরা দীপুদার ব্যাপারে জানতাম না, তার মুখ থেকেই এসব শোনা। তবে কি দীপুদা শহরে অ্যাসিস্ট্যান্টগিরি করে বেশ ভালোই ডাক্তারি কলা কৌশল শিখে নিয়েছে। কারণ এই গ্রামের কারোর কোনো রোগ জ্বালা কিংবা কোনো রকম শারীরিক অসুস্থতা হলেই দীপুদার কাছে সবাই ছুটে আসে, আর দীপুদা সবাইকে তাদের রোগ অনুযায়ী ওষুধ দিত। এই জন্যই দীপুদার এই গ্রামে ভালোই নাম ডাক। এই গ্রামে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে যে দীপঙ্করের ডাক্তারখানাটা কোথায়। এছাড়াও দীপুদার নানা রকম অভিজ্ঞতা থেকে আমাদের বিভিন্ন গল্প শোনায়। কোনোটা স্বাভাবিক, কোনোটা আবার খুবই অস্বাভাবিক মনে হয়। আর আমাদেরও দীপুদার এই সমস্ত স্বাভাবিক অস্বাভাবিক গল্প শুনতে খুবই ভালো লাগে। তেমনি আজ দীপুদাকে সবাই মিলে চেপে ধরলাম যে তার একটা অভিজ্ঞতার গল্প শোনাতেই হবে। এই হ্যারিকেনের টিমটিমে আলো আর সন্ধ্যা পেরিয়ে রাতের ছায়া বেশ একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। আজ তুমি একটা এমন একটা অভিজ্ঞতার কথা বলো যেখানে ভৌতিক কিছু একটা আছে। আমার কথায় সায় দিল সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক এমন কিছু আজকে শুনবো। আরে কি ডাক্তার বাবু, আছে নাকি এরকম কিছু গল্প? হ্যাঁ, এই তো আবারও তোমরা জ্বালিয়ে মারলে। আমার এই 42 বছর বয়সের ডাক্তারি অভিজ্ঞতায় অনেক স্বাভাবিক অস্বাভাবিক ঘটনা দেখেছি। সত্যি বলতে কি, তোমাদেরকে শোনাতেও যে আমার খারাপ লাগে তা নয়। এমনই একটা ঘটনার কথা আমারও মনে পড়ছে। তবে তোমরা বিচার করো যে সেটা ভৌতিক নাকি অতি ভৌতিক। বিশুদা এর মধ্যে সবার জন্য 3 নম্বর চায়ের কাপ নিয়ে আসলো, তবে এবার নিজের জন্য 1 কাপ করে নিয়ে এলো আমাদের সাথে গল্পের আসরে যোগ দেবে বলে। কারণ আগেই বলেছি, সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত নেমে এসেছে। গ্রামের রাস্তায় তেমন মানুষজন দেখা যাচ্ছে না, এখন বিক্রিও কম হবে, তাই আর কি ওই বিশুদাও বসে গেল আমাদের সাথে। তখনও আমি এই গ্রামে আসিনি, সবে নতুন নতুন ডাক্তারি শুরু করেছি। এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে তোমরা হয়তো অনেকেই জানো যে রামজীবনপুর নামের একটা গ্রাম আছে।
ওই রামজীবনপুরে নতুন নতুন ডাক্তারি শিখে একটা ছোট্ট চেম্বার খুলে বসি। তখন বয়সটা কত হবে, 27 কিংবা 28। রোগীরা বেশ ভালোই আসা যাওয়া করছিল। লোকজন এসে তাদের অসুবিধা বলতো, আর আমি সেই বুঝে ওষুধ দিয়ে দিতাম। সত্যি বলতে কি, রামজীবনপুর তখনও খুব একটা বড় গ্রাম ছিল না, তবে ওখানকার মানুষের যে টাকা পয়সাও ছিল না তেমনটা বলা হয়তো ভুল। কারণ চাষের জমিতে কাজ করে ফসল ফলিয়ে তার কিছুটা অংশ বাজারে ভালো দামে বিক্রি করে আর কিছুটা নিজেদের দিন চালানোর মতো রেখে দিয়ে তারা আখেরের স্বাচ্ছন্দ্যেই থাকত। এইভাবেই বেশ খানিকটা শান্তিতেই দিন কাটতো আমাদের। এমনই একদিন চেম্বারে বসেছিলাম। সেদিন তেমন রোগীদের চাপ ছিল না। দেখলাম যে একজন সন্ন্যাসীর মতো দেখতে লোক এলো আমার কাছে। সত্যি বলতে কি, প্রথমবার তাকে দেখেই মনে হলো আমার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে ফুরুত করে উড়ে যাবে। তার চেহারা দেখেই আমি যেন একটু হকচকিয়ে উঠলাম, কারণ কোনো মানুষের চেহারা যে এমন হতে পারে সেটা আমার জীবনের এই প্রথম দেখা। তার পরনে রয়েছে কোমর থেকে পা পর্যন্ত ধুতির মতো করে পরা একটা লাল এক টুকরো কাপড়, গলায় কতগুলো রুদ্রাক্ষের মালা আর শুকিয়ে যাওয়া আকন্দ ফুলের মালা, আর গোটা গায়ে পোড়া ছাইয়ের মতো কিছু একটা মাখা, কপালে একটা লাল রঙের বড় করে তিলক কাটা। আর সব থেকে আশ্চর্যজনক হলো তার চোখ দুটো, কারণ সেই চোখ দিয়ে যেন সে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষের মনের ভেতর অব্দি দেখতে পাচ্ছে। চোখগুলো ঠিক যেন মরা মাছের চোখের মতো, কিছুটা উল্টানো। কি ভয়ানক সেই চোখ! আমি এর আগে সেই রকম চোখ হয়তো আর কারোর কখনো দেখিনি। তার মাথায় একটা প্রকাণ্ড জটা, গালের দাড়ির চুল বুক স্পর্শ করেছে। আমাকে এতটা অবাক দেখেই হয়তো সেই সন্ন্যাসী নিজে থেকে কথা বলা শুরু করেছিলেন। কি দেখছো ডাক্তার? ভালো আছো তো? সত্যি বলতে কি, এমন দরাজ গলা শুনে আমি তো ভাবনার জগৎ থেকে প্রায় চমকে বেরিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন বলুন। কথা আর বললাম কই, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভালো আছো তো ডাক্তার? হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ডাক্তার, তুমি আমাকে চিনবে না, তুমি তো এই গ্রামে নতুন এসেছো, কিন্তু আমি তোমাকে খুব চিনি। ডাক্তার, এই গ্রামে সবাই আমাকে কালীনাথ তান্ত্রিক নামে চেনে। তুমিও ওই পরিচয়টাই জেনে রাখো। তান্ত্রিকের কথাটা শুনেই আমার বুকের ভেতরটা আবারও ধূপ করে উঠল, কারণ ছোট থেকেই এই সাধু সন্ন্যাসী তান্ত্রিক এইসবকে একটু এড়িয়েই চলতাম। সন্ন্যাসী লোকটা কিন্তু এক নাগাড়ে কথা বলেই যাচ্ছে। এই গ্রামের দক্ষিণ দিকে যে শ্মশান আছে, সেই শ্মশানের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, সেখানেই আমি থাকি। তবে কি জানো ডাক্তার, তোমার কাছে যেমন মানুষজন আসে শরীরের স্বাভাবিক রোগের চিকিৎসা করার জন্য, তেমনি আমার কাছেও মানুষ যায় কোনো মানুষের অস্বাভাবিক রোগের চিকিৎসা করানোর জন্য। অস্বাভাবিক বলতে বুঝতেই পারছো নিশ্চয়ই। তাহলে দেখো তো ডাক্তার, আমাদের দুজনের কিছুটা হলেও মিল রয়েছে, তাই না? তাহলে আমার কাছে আসার কারণ কি? আমি কি কিছু সাহায্য করতে পারি আপনাকে, বলুন। ডাক্তার, তুমি আমার কি করবে? আমার ভালো মন্দর বিচার তো উপরে যিনি আছেন
তিনি করবেন। তোমার কাছে আসার কারণ অন্য। আমি একটু পরিচয় করতে এলাম তোমার সঙ্গে। লোকজনের মুখে শুনলাম যে গ্রামে এক নতুন ডাক্তার এসেছে, তাই আর কি দেখতে এলাম। ঠিক আছে ডাক্তার, এখন আমি যাই, আবার পরে কোনো একদিন আসব। কালীনাথ তান্ত্রিক সেদিনের মতো চলে গেল। যদিও পরে আমি গ্রামের লোকের কাছ থেকে খবর নিয়েছিলাম যে কালীনাথ তান্ত্রিক কেমন মানুষ। গ্রামের কম বেশি সবাই ভালোই বলেছিল তাকে, কিন্তু উনি নাকি বেশি কারোর সাথে মেলামেশা করেন না। উনি ওনার পুজো আর্চা নিয়েই থাকেন। এরপর থেকে প্রায়ই কালীনাথ তান্ত্রিকের আসা যাওয়া লেগেই ছিল আমার চেম্বারে। প্রায়ই দেখা হওয়ার কারণেই হয়তো কালীনাথ তান্ত্রিকের প্রতি যেই ভয়টা ছিল সেটা যেন আস্তে আস্তে কেটে গেল। কিন্তু সেই যে অস্বাভাবিক রকমের চোখ, সেই চোখের দিকে তাকালে তখনও বুকের ভিতরটা মোচড় দিত। এইরকম ভাবে বেশ ভালোই দিনগুলো কাটছিল। এই ছোট্ট গ্রামে তেমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে না, কিন্তু একদিন ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। একদিন সকালে চেম্বারে বসতে না বসতেই গ্রামের একজন লোক পড়ি কি মরি করে এসে খবর দিল কালীনাথ তান্ত্রিক নাকি মারা গেছে কাল মাঝরাতে। তাকে শান্ত করে বসিয়ে একটু জল খাওয়ালাম। তারপর সে ধীরে সুস্থে জানালো যে সে নাকি আজ সকালে তার গরু দুটোকে নিয়ে গিয়েছিল দক্ষিণে, শ্মশানের পাশেই জঙ্গলটার কাছে। জঙ্গলে ঢোকার আগে সে দেখে যে দূরে শ্মশানে কোনো মানুষের দেহ যেন চিত হয়ে পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো লোককে দেখতে না পেয়ে তার সন্দেহ হয়। তাই তখনই সে হন্তদন্ত হয়ে এগিয়ে যায় সেই চিত হয়ে থাকা মানুষটার কাছে। আর কাছে গিয়েই সে হকচকিয়ে ওঠে, কারণ সেখানে যে মানুষটির দেহ চিত হয়ে পড়েছিল সেটি আর কারণ না, কালীনাথ তান্ত্রিকের। শুধু তাই নয়, তার গলা থেকে মুখের কাছ অবধি কিছুটা অংশের মাংস কিসে যেন খুবলে ছিঁড়ে নিয়েছে। হয়তোবা মাঝরাতে মারা যাওয়ার জন্যই শিয়াল কুকুর এসে ওই অংশের মাংস খুবলে ছিঁড়ে নিয়েছে। তারপর হয়তো ভোরের আলো ফুটতেই তারা মৃতদেহ ছেড়ে পালিয়ে গেছে। তবে এসবের থেকেও সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হলো কালীনাথ তার সেই অদ্ভুত চোখ দুটো খোলা রেখেই মারা গেছে। যদিও এরকম ব্যাপার অনেক ক্ষেত্রেই দেখা যায়, তবে ছোটবেলায় ঠাকুমার কাছে শুনেছিলাম এরকম চোখ উল্টে মারা যাওয়া নাকি ভালো লক্ষণ নয়। তবে খারাপ যে কি হতে পারে সেটা মনে পড়ল না। এইসব ব্যাপার সেই লোকটি জানে নাকি বুঝতে পারলাম না। সে খালি জানালো ওই দৃশ্য দেখেই তৎক্ষণাৎ সে গ্রামের সবাইকে এসে খবর দেয় এবং তারপর আমার কাছে আসে। ওই লোকটার কাছে এই কথা শোনা মাত্রই আমিও গেলাম সেই লোকটার সাথে। কালীনাথ শেষের দিকে আমার কাছে প্রায়ই আসা যাওয়া করত, তাই ওর সাথে আমার কিছুটা ভাব জমে গিয়েছিল। আর তাছাড়াও আমি এখানকার একমাত্র ডাক্তার, তাই আমার অবশ্যই যাওয়া দরকার। ওই লোকটাই আমাকে নিয়ে গেল গ্রামের শ্মশানটার দিকে। আমি আগে কখনো সেখানে যাইনি, তাই তার পিছু পিছু গিয়ে দাঁড়ালাম একটা খড়ের চালের কুড়ে ঘরের কাছে। সবার কথাবার্তা শুনে বুঝতে পারলাম এই কুড়ে ঘরটাই কালীনাথের। সে আমাকে অনেকবার বলেছিল এখানে আসতে, কিন্তু আমার আর কাজ সামলে আসা হয়নি। দেখলাম ওই ছোট্ট ঘরের সামনে অনেক লোকজন জড়ো হয়ে আছে। আমাকে দেখেই সবাই কিছুটা সরে গেল। আমি তখন সেই ঘরে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখি মাটির ওপর চাদর পেতে কালীনাথ তান্ত্রিকের দেহটাকে শুইয়ে রাখা আছে। গ্রামবাসীরা বাইরে থেকে কালীনাথের মৃতদেহটাকে ধরাধরি করে ভিতরে এনেছে, যদিও এখনো তার সারা শরীরে ধুলো লেগে আছে। এইবার আমার চোখ পড়ল কালীনাথের চোখের উপর। লোকটার কথা মতোই সে দুটো খোলা, কিন্তু মারা যাওয়ার পরে যেন সেই চোখের দৃষ্টি আরো প্রখর এবং আরো বেশি রহস্যজনক হয়ে উঠেছে। গ্রামবাসীদেরও অনেকেরই এই কথা মনে হয়েছিল। আরো একটা জিনিসের জন্য আমার অস্বস্তি হচ্ছিল।
আমার বারবার মনে হচ্ছিল সেই চোখ যেন এখন আমাদেরকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমি মৃতদেহর কাছে গিয়ে মাটির ওপর ঝুঁকে পড়ে পরীক্ষা করে বুঝলাম মৃত্যুর কারণ খুবই সাধারণ। হৃৎপিণ্ড হঠাৎ কাজ করা বন্ধ করে দেওয়ায় সে মারা গিয়েছে। মৃতদেহ দেখে কালীনাথের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলাম। ওখান থেকে সবাই ফিরে এলো। কালীনাথের মৃতদেহ ওর ঘরের ভেতরেই রইল। বাঁশের বেড়া দিয়ে ঘরের দরজাটা বন্ধ রেখে আমরা সবাই কিছু আলোচনা করার জন্য গ্রামে এলাম একবার। ফিরে এসে সিদ্ধান্ত হলো যে গ্রামের 2-4 জন গিয়ে কালীনাথের মৃতদেহ দাহ আর সৎকার সেরে আসবে। গ্রামে কালীনাথের আপনজন বলতে কেউ ছিল না, তাই আমরা নিজেদের মধ্যেই কাজ ভাগ করে নিলাম। আবার আমরা কয়েকজন মিলে ফিরে গেলাম কালীনাথ তান্ত্রিকের ঘরে। কিন্তু সেখানে যেতেই যেন এক ভয়ঙ্কর অশুভ শক্তির আভাস পেলাম। বাইরে থেকেই দেখা যাচ্ছে কালীনাথ তান্ত্রিকের ঘরের ভেতর সব লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, আর বাঁশের বেড়া দেওয়া দরজাটা হাট করে খোলা হয়ে পড়ে আছে। ওই দরজাটা আমি নিজের হাতে বন্ধ করে গিয়েছিলাম। আর সব থেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, যেখানে কালীনাথ তান্ত্রিকের মৃতদেহটা ছিল সেখানে আর সেটা নেই। তাহলে কি কেউ মৃতদেহ চুরি করলো? এতে কার কি লাভ আছে? আমার তো মনে হয় না যে কালীনাথ তান্ত্রিকের কোনো শত্রু ছিল। তাহলে এটা কি করে হলো? সেই ভর দুপুর বেলাতেও আমার গা ছমছম করতে লাগলো। এই ঘটনা গোটা গ্রামে সাড়া ফেলে দিল এবং বেশ কিছুদিন আশেপাশের গ্রামেও অনেকে এই ঘটনা নিয়ে চর্চা করছিল। পুলিশও এসেছিল একবার, কিন্তু চালচুলোহীন এক তান্ত্রিকের মৃতদেহ হারিয়ে যাওয়া নিয়ে তাদের বেশি মাথা ব্যথা ছিল না। তারপর আস্তে আস্তে প্রায় সবাই ভুলতেই বসেছিল এই ঘটনা। দীপুদা এবার একবার থামলো। আমাদের সবার মন আর অন্য কোথাও ছিল না। ঘড়ির দিকেও কারোর খেয়াল নেই। বৃষ্টি অনেকটা ধরেছে, কিন্তু আমাদের কারোর বাড়ি ফেরার তাড়া নেই। তাই দীপুদা আমাদের মনের কথা বুঝতে পেরে চায়ের কাপে একবার সুখ চুমুক দিয়ে আবার তার কাহিনী শুরু করলো। সেই ঘটনার প্রায় বছর খানেক বাদে শুরু হলো এক নতুন উপদ্রব। গ্রামবাসীদের ঘর থেকে চুরি হতে লাগলো হাঁস, মুরগি, গরু, ছাগল। গ্রামবাসীরা নিছক চুরি ভেবেই এড়িয়ে গেল, কিন্তু চুরি শুধু এতেই থামল না। এবারে উধাও হতে লাগলো মানুষজন। রাতের অন্ধকারে যেই না কেউ কোনো কাজে বাইরে বেরিয়েছে, সে আর ঘরে ফিরে আসেনি। পরের দিন তার ফ্যাকাশে হয়ে যাওয়া মৃতদেহ পাওয়া গেছে। শুধু তাই নয়, সেই মৃতদেহের জায়গায় জায়গায় কেউ যেন মাংস ছিঁড়ে নিয়েছে। এইরকম ঘটনা পরপর 2-1 ঘটায় গ্রামের কিছু লোকজন শহরে গিয়ে পুলিশকে জানিয়ে আসলো। পুলিশও গ্রামে কয়েকটা জায়গায় পাহারার বন্দোবস্ত করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। পুলিশ এই কাণ্ডের কোনোভাবেই কোনো সুরাহা করতে পারল না। আমার পেশায় যেহেতু ডাক্তারি, সেহেতু রাত বিরেতে আমাকে রোগী দেখতে যেতেই হয়। একদিন হলো কি, সন্ধেবেলায় গ্রামের একজন খবর দিল তার ছেলের নাকি খুব জ্বর, এক্ষুনি একবার আমাকে যেতে হবে তার বাড়িতে। আমিও বেরিয়ে পড়লাম সেই সন্ধেবেলায়। সঙ্গে কিছু ওষুধ, একটা টর্চ লাইট আর একটা ফল কাটার ছুরি নিলাম। সাবধানের মার নেই, যদি কোনো সমস্যা হয় তখন এটাকেই যা হোক করে কাজে লাগিয়ে দেব। রোগীর বাড়িতে পৌঁছে তাকে পরীক্ষা করে ওষুধ দিয়ে যখন বাড়ি ফেরার জন্য বের হচ্ছি, তখন সন্ধে গড়িয়ে প্রায় রাত নেমে এসেছে। আমাকে বাড়ি ফেরার জন্য একটা ছোট্ট জঙ্গলের মতো এলাকা পেরিয়ে আসতে হবে। হয়তো জঙ্গল বলাটা ভুল, তার কারণ ওখানে গাছপালাগুলো বেশি ঘন হয় না, আর তার আশেপাশে 2-4টে ঘরও আছে। তবুও রোগীদের বাড়ি থেকে চেয়ে হাতে একটা লাঠি নিলাম। বলা তো যায় না, একা পেয়ে কোনো হিংস্র পশু যদি তেড়ে আসে। আর এমনিতেই এই গ্রামে দিনকাল ভালো যাচ্ছে না, মানুষজনও উধাও হয়ে যাচ্ছে। কখন যে কি হয় বলা যায় না।
তারপর হাঁটা লাগালাম নিজের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পরে যখন জঙ্গল এলাকাটার মাঝ বরাবর পৌঁছালাম, তখন একটা শব্দ কানে আসলো। কেউ যেন গোগ্রাসে কিছু একটা খাচ্ছে। আমার ভীষণ কৌতূহল হলো, মনে হলো কোনো বড় জানোয়ার। তাই হাতের লাঠি বাগিয়ে ধরে টর্চ লাইটটা এগিয়ে গেলাম ওই শব্দ লক্ষ্য করে। শব্দটার একদম কাছাকাছি গিয়ে যখন পৌঁছালাম, তখন সেই শব্দ লক্ষ্য করে টর্চ লাইটের আলোটা ফেললাম সেই দিকে। দেখলাম যে একটা মানুষ পিছন দিকে ফিরে হাঁটু মুড়ে বসে ঝুঁকে পড়ে কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইবার আমার বুকে একটা অজানা ভয় দানা বাঁধছিল। আমি তাও নিজেকে সামলে ওই মানুষটাকে উদ্দেশ্য করে বেশ জোরে চিৎকার করলাম, এই কে ওখানে? কি করছো তুমি? এত রাতে এখানে কি হচ্ছে? লোকটি কোনো উত্তর দিল না। সে একই রকম ভাবে তার খাওয়া চালিয়ে গেল। আমার এই রকম চিৎকার চেঁচামেচি শুনে জঙ্গলটার আশেপাশে থাকা ঘরবাড়ি থেকে লোকজন বেরিয়ে আসলো। আমি আবার তাদের কাছে এগিয়ে গেলাম। তাদেরও এই ঘটনা জানা উচিত। কি হয়েছে ডাক্তার? তুমি এখানে এত রাতে? কি ব্যাপার? আরে আমি তো গেছিলাম হিরুদাদের বাড়ি, ওনার ছোট ছেলের খুব শরীর খারাপ। কিন্তু ফেরার পথে এক অচেনা লোককে দেখলাম এই জঙ্গলের মধ্যে। মনে হচ্ছে আমি চোর ধরেছি। আপনারা সবাই আসুন আমার পেছনে। ওই ঝোপটার আড়ালে বসে ও কি একটা যেন করছে আর কি যেন খাচ্ছে। আপনারা আসুন আমার সাথে। এই বলে আমি সেই লোকজনকে নিয়ে গেলাম সেখানে। কিন্তু এ কি, আমার সারা শরীর দিয়ে যেন বিদ্যুতের স্রোত খেলে গেল। এ কি ভয়ানক কাণ্ড! সেখানে ওই লোকটা তো নেই, কিন্তু একটা মানুষের টাটকা মৃতদেহ পড়ে আছে। তার গলার কাছ থেকে কেউ ছিঁড়ে নিয়েছে কিছুটা মাংস এবং জায়গাটা পুরো রক্তে ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে গ্রামের লোকজনেরা জঙ্গলটার আশপাশটা ভালো করে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথায় কে কাউকেই দেখা গেল না। সেই লোকটা যেন মুহূর্তের মধ্যে হাওয়ায় উবে গেল। এইবার আমার মনে হলো, তাহলে কি যে মানুষটা পিছন ফিরে বসেছিল সে আসলে এই মৃতদেহের মাংসটাই খাচ্ছিল? এটা ভেবেই আমার গাটা একেবারে গুলিয়ে উঠল। তাহলে কি আমাদের এই গ্রামে নরখাদক ঢুকেছে? সবার চোখের আড়ালে সে ঘুরে বেড়াচ্ছে আর এই রকম হিংস্রভাবে মানুষ হত্যা করছে। এই সবই চিন্তা করছিলাম, কিন্তু আমার চিন্তার ঘোর কাটল এক বিকট অট্টহাসিতে। সেই হাসিতে যেন পুরো জঙ্গল কেঁপে উঠল। সে কি পৈশাচিক হাসি, কি বিভৎস! হঠাৎ শুনলে মানুষের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেবে। লোকজন এই হাসি শুনে যেন ভয়ে তটস্থ হয়ে রইল। কারোর আর করার কিচ্ছু নেই। সবাই মনে মনে মেনে নিল যে এটা ভৌতিক উপদ্রব ছাড়া আর কিছুই নয়। আমার শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছিল। আমাকে ওই গ্রামেরই এক বুড়ি জেঠিমা নিয়ে গেল তার বাড়িতে। সেই রাতটা আমি ওখানেই কাটালাম। গ্রামের অন্যরাও সেই রাতে নিজের নিজের বাড়ি ফিরে গিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে ভয়ে চুপচাপ বসে রইল। পরের দিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমিও আমার বাড়ি ফিরে গেলাম। বেলা বাড়তেই খোঁজ লাগিয়ে জানা গেল মৃতদেহটি এই গ্রামেরই একজনের। সে নাকি রাতে খামারে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে এই জঙ্গলের দিকে এসেছিল। তারপর সে আর বাড়ি ফেরেনি। এই ঘটনা নিয়ে গ্রামের মোড়লদের সাথে কথা বলেও কোনো সুরাহা হলো না। শেষ অবধি একটাই সিদ্ধান্ত হলো যে নরখাদক হোক বা অশরীরী আত্মা, সে যখন রাত ছাড়া আসে না তখন আমাদের দিনের বেলায় কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাত নামলেই যে যার নিজের ঘরের ভেতর দরজা জানলা লাগিয়ে থাকতে হবে। কোনোভাবেই বাইরে বেরোনো যাবে না। এরপর বেশ কয়েকদিন এইভাবে কাটিয়ে দেখা গেল সত্যি দিনের বেলা কোনো রকম উপদ্রব হতো না। যত উপদ্রব হতো রাতের বেলায়।
তাই একান্তই যদি কাউকে রাতে কোনো রকম দরকারে বাইরে বেরোতে হতো, তাহলে অনেকজন মিলে একজোট হয়ে তবে বাইরে বেরিয়ে আসতো। এইভাবেই চলছিল। একদিন হলো কি, চেম্বারের ওষুধ শেষ হয়ে গেছিল, তাই আমাকে শহর থেকে ওষুধ আনতে যেতে হলো। শহর গ্রাম থেকে অনেকটাই দূরে, তাই আমি টর্চ লাইটটা আর একটা বড় লাঠি সঙ্গে নিলাম, কারণ ফিরতে হয়তো রাত হয়ে যেতে পারে। রাস্তায় কখন কি হয় বলা তো যায় না। শহরে গিয়ে যখন ওষুধ কিনে বাড়ি ফিরে আসছিলাম, তখন প্রায় সন্ধে গড়িয়ে রাত নেমে এসেছে। যখন জঙ্গলের সামনে আসলাম, তখনই বুকের ভিতরটা কেমন একটা করে উঠল, কারণ এর আগের বারে সেই ভয়ানক অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। তাই হাতে ধরে থাকা টর্চ লাইটটা ভালো করে বাগিয়ে ধরে এগিয়ে চললাম। জঙ্গলের ভেতরে কিছুটা যাওয়ার পরই যেন একটা পশুর খড়খড়ে গলার আওয়াজ পেলাম। একটু ভালো করে কান পাততেই বুঝতে পারলাম সে কথা বলছে। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আমি সেই শব্দ উদ্দেশ্য করে কথা বলার সাহস পেলাম। কে আপনি? কি চান? আমি কথা বলতে বলতেই শব্দটা কোন দিক থেকে আসছে দেখার জন্য এগিয়ে গেলাম। হাতে তখনও টর্চ আর লাঠিটা আছে। আরে কেউ না ডাক্তার, আরে কেউ না, পালিয়ে যাও। আমি ক্ষুধার্ত, আমার ভীষণ খিদে, আমার রক্ত চাই আর চাই মাংস। আমার কোনো পরিচয় নেই, আমি স্বয়ং মৃত্যু। আমাকে দেখার চেষ্টা করো না, ভয় পাবে। আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি। কিন্তু কে জানে, কোনো একদিন হয়তো আমার এই মরণ খিদে মাথা চাড়া দিয়ে উঠবে, তখন তুমিও পার পাবে না ডাক্তার। আচ্ছা, নিজে এতগুলো মানুষ মেরে আবার আমাকে ভয় দেখানো হচ্ছে? তবে রে, তুই দাঁড়া, এখনই গ্রামের লোক ডেকে তোর মজা বার করবো, দাঁড়া। আমি এবার আর আগের ভুলটা করলাম না। গ্রামের লোকজনকে ডাকার আগে নিজে হাতের টর্চ লাইটটা নিয়ে সেই শব্দের উৎস লক্ষ্য করে পৌঁছালাম সেই জায়গায়। কারণ নিজে নিশ্চিত না হয়ে কিছু করলে খামোখা গ্রামের লোকের ভয় বাড়বে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম, তাতে আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসার উপক্রম হলো। মনে হলো শরীরের সব রক্ত জল হয়ে গেছে যেন। বুঝলাম কাউকে সঙ্গে না নিয়ে এসে আমি কি ভুলটাই না করেছি। আমার টর্চ লাইটের আলোটা যেখানে গিয়ে পড়েছে, সেইখানে বসে আছে কালীনাথ তান্ত্রিক। হ্যাঁ, সেই কালীনাথ তান্ত্রিক যার মৃতদেহ উধাও হয়ে গিয়েছিল। সেই চোখ মরা মাছের মতো উল্টানো, এবং সেই চোখে এখন ফুটে উঠেছে হিংস্রতা আর বিভৎসতা। আমার চিনতে একটুও ভুল হওয়ার কথা নয়, কারণ আমি টর্চের আলোয় ভালো করে দেখেছি গলার থেকে মুখের খাঁজ অবধি খুপলে নেওয়া মাংসপিণ্ডের জায়গাগুলো, যেমনটা কালীনাথ মারা যাওয়ার সময় দেখেছিলাম। আমি আরো দেখলাম যে কালীনাথ কিছু একটা খাচ্ছে। ভালো করে জিনিসটা লক্ষ্য করে দেখতেই আমার গা শিউরে উঠল। সেটা আর কিছু না, একটা মৃতদেহ, এবং সেটা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কালীনাথ। এই দৃশ্য দেখার পরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছুট লাগালাম বাড়ির দিকে। এই অবধি বলে দীপুদা একটু থামল। মনে হলো একটা গভীর কোনো চিন্তায় যেন আটকে গেছে মানুষটা। আমরাও সবাই ঘটনার আকস্মিকতায় একদম চুপ মেরে গেছি। খানিক বাদে দীপুদা দেখলাম বেশ খানিকটা স্বাভাবিক হলো।
আমাদের অবস্থা দেখে হালকা একটু হাসলো। কালীনাথের কি হয়েছিল আমি সেদিন বুঝতে পারিনি, কিন্তু পরে এই ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে জানতে পেরেছি অনেক তান্ত্রিক পিশাচ সিদ্ধ হওয়ার চেষ্টা করতে গিয়ে এইভাবেই হঠাৎ মারা গেছে, আর তাদের মৃত্যুর পর এমনই আচমকা তাদের মৃতদেহ হারিয়ে গেছে। অনেক খুঁজেও পাওয়া যায়নি। আসলে এরা পিশাচকে ডেকে আনতে যায়, কিন্তু যখন তাকে সামলাতে পারে না তখন এই পিশাচটাই এদের প্রাণ কেড়ে নেয়, আর তারপর এদের মৃত শরীরগুলোকে পিশাচ তার বশে করে রাখে। সেই শরীরগুলো হয়ে ওঠে ভয়ানক। তারা কেবল রক্তের নেশায় বুঁদ হয়ে থাকে। আমি এইসব কথা শুনেই বুঝেছিলাম কালীনাথের সাথেও হয়তো এমনই কিছুই হয়েছিল। এক রাতে এসব ভাবতে ভাবতেই নিজের ঘরে ফিরছিলাম। হঠাৎ প্রচণ্ড এক ঠান্ডা হাওয়ায় ঝড় উঠল। আমি তো অবাক, কোথাও মেঘের কোনো ছাপই ছিল না, কিন্তু আর কিছু ভাবার অবকাশ পেলাম না। ঠিক আমার ঘাড়ের কাছেই যেন কেউ নিঃশ্বাস ফেলল। আরও আশ্চর্যজনক ব্যাপার, এত ঝড়ের মধ্যেও আমি সেই নিঃশ্বাসের স্পষ্ট শব্দও শুনেছি। আমি পেছনে ফেরার আগেই শুনতে পেলাম সেই অমানসিক কণ্ঠস্বর। আমার চেলা হবি তুই? করবি নাকি আমার ওই কাজ? হ্যাঁ, তোর মতোই কাজ করি আমি। তুই রোগ থেকে মুক্তি দিস আর আমিও মুক্তি দিই। জীবন থেকে মুক্তি। যে প্রাণগুলো মরার জন্য চটপট করে ওঠে, আমি তাদেরকেই একটু সাহায্য করে দিই। তোরও তো দেখছি খুব কষ্ট। কালীনাথের দুঃখে তুইও তো সব ছেড়েছিস, এবার না হয় প্রাণটাও ছেড়েই দে। কি ভাবছিস? দিয়ে দে, উৎসর্গ কর নিজেকে আমার কাছে, উৎসর্গ কর। মুক্তি পাবি, সব কষ্ট থেকে মুক্তি। দে, আমাকে দে। এরপর আমার আর কিছুই মনে পড়ে না। আমাকে দুদিন বাদে জঙ্গলের ভেতরে এক ডোবার পাশে খুঁজে পেয়েছিল গ্রামের লোকেরা। আমি তারপর প্রায় 1 মাস বিছানায় পড়েছিলাম। শহর থেকে ডাক্তার এসে বলেছিল আমার শরীরের সব রক্ত যেন কেউ শুষে নিয়েছে। মাসখানেক পর একটু সুস্থ হতেই আমি ওই গ্রাম ছেড়ে পালিয়ে আসি, কারণ মানুষ কিংবা পশু হলেও তার সঙ্গে মোকাবিলা করা যায়, কিন্তু যে মানুষও নয় কিংবা পশুও নয়, তাকে আমরা সাধারণ মানুষ হয়ে কি করে বাগে আনব? কি করেই বা মোকাবিলা করব সেই অলৌকিক বিভীষিকার? তারপর ওই গ্রাম ছেড়ে এসে এই গ্রামে উঠলাম, আর এখানেই পাকাপাকিভাবে রয়ে গেলাম। এই তো আর কদিন বাঁচবো তা ঠিক জানি না, তবে শেষ বয়সটা এই গ্রামেই হয়তো কেটে যাবে। কালীনাথের কথা আজও মনে পড়ে, আর প্রায় সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় সেই মূর্তিহীন বিভীষিকার কথা। আজও কখনো কখনো মাঝরাতে আমার বাড়ির পাশেই যে পুকুরটা আছে তার উল্টো দিকের পাড়ে জঙ্গলটার মধ্যে এক লাল আলখাল্লা পড়া মূর্তি নজরে আসে, কিন্তু আমি মনের ভুল ভেবেই ঘুমোতে যাই। এই বলে দীপুদা চুপ করল। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধ শ্রোতার মতো বসে দীপুদার কাছ থেকে তারই ভয়ানক অভিজ্ঞতার কথা শুনছিলাম। কারোর মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। সবারই ভীষণ ক্লান্ত লাগছিল। বাড়ি ফেরার ক্ষমতাটুকু যেন নেই কারোর মধ্যে। দীপুদা যেন আমাদের মনের কথা বুঝতে পারল। হ্যাঁ, চলো, রাত তো অনেক হয়েছে, ওঠা যাক তাহলে আজকের মতো। জানি একটু ক্লান্ত লাগছে হয়তো সবার, চলো আমি এগিয়ে দিচ্ছি তোমাদের।
শেষ হলো আজকের প্রথম গল্প। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় গল্প, ঘোড়া পাকের কবলে। মাছের ব্যাগটা আজ ভারী মনে হচ্ছিল ক্ষীরোদের। তবুও কাঁধের উপর কোনো রকমে ব্যাগটা ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল সে। চারপাশ থেকে একটা ঠান্ডা বাতাস মাঝে মাঝে ঘুরে ফিরে এসে তার খালি গায়ে লাগছে। গোটা শরীর জলে ভেজা, আর তার উপর ঠান্ডা বাতাস লাগায় ক্ষীরোদের কেমন যেন ঠান্ডা লাগছিল। কিন্তু ক্ষীরোদের অভ্যাস আছে এসবে। সেই ছোটবেলা থেকে বাবার সাথে রাতের বেলা নদীতে মাছ ধরতে যায় সে। এখন বাবা নেই, তাই তাকে একাই যেতে হয়। তাই এসব ছোটবেলা থেকেই অভ্যেস করে বসেছে ক্ষীরোদ। কিন্তু আজ তাকে একেবারে একা মাছ ধরতে আসতে হয়েছিল, কারণ গ্রামের বেশিরভাগ জেলেরা আজ অন্যদিকে মাছ ধরতে গেছে। সেখানে ক্ষীরোদ চাইলেই যেতে পারত, কিন্তু সে জানত আজ অন্য নদীতে না গিয়ে এই শাপলিংয়ের কাছে যদি সে একা আসে, তাহলে গোটা রাত সে একাই মাছ ধরতে পারবে। আসলে শাপলিংয়ের নদীতে আজ না আসার পেছনে গ্রামের মানুষদের অন্য একটা কারণ ছিল, আর সেই কারণটা ক্ষীরোদ কোনোদিন বিশ্বাস করে না। ভূত প্রেত এসব আবার হয় নাকি? এই এত বড় হয়ে গেল সে, অথচ কোনোদিন তেমন কিছুই দেখল না। হ্যাঁ, মাঝে মাঝে একা রাতে ফেরার সময় মনে হয় কেউ কিছু নিয়েছে তার থলে থেকে। কখনো মনে হয় যে তার পিছু পিছু কেউ আসছে, কিন্তু তাই বলে একটা অন্ধবিশ্বাসের জন্য একটা রাত একটা নদী ছেড়ে অন্য নদীতে মাছ ধরতে যেতে হবে? ক্ষীরোদের শক্ত বুকের পাটার ভেতর আত্মবিশ্বাস আর সাহস যেন ঝনঝনিয়ে ওঠে। এই তো সে একাই শাপলিংয়ে গিয়ে আজ মাছ ধরল, ভালো কিছু মাছও পেল। তারপর মাছগুলোকে তুলে নিয়ে ডিঙিটা শাপলিংয়ের পাড়ে বেঁধে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসছে। আকাশে চাঁদের আলো রয়েছে বলে পথও ভালোভাবে দেখা যাচ্ছে। এই জঙ্গলে মাঝে মাঝে সাপের উপদ্রব হয়, মাঝে মাঝে দু একটা জন্তু জানোয়ার পাশের জঙ্গল থেকে এসে ঢোকে বটে, কিন্তু তা নিয়ে ক্ষীরোদের তেমন চিন্তা নেই, কারণ তার কাছে এসব মিথ্যে কথা, এসব কোনো কিছুই বিশ্বাস হয় না তার। ক্ষীরোদ এইসব কথা ভাবতে ভাবতে নিজের মনেই একবার হেসে উঠল, আর হেসে ওঠার সঙ্গে সঙ্গেই তার মনে হলো আশেপাশে কারা যেন খুব চাপা স্বরে হেসে উঠল তার হাসি শুনে। মাঝে মাঝে এমনটা হয়। রাতচরা পেঁচা কিংবা অন্য কোনো রাত জাগা পাখির ডাক রাতে শুনলে মনে হয় হাসির শব্দ, কিন্তু আসলে তো তা নয়। তাও ক্ষীরোদ একবার পেছনের দিকে তাকিয়ে আশেপাশে দেখে নিল। পাহাড়ের ঢাল যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে এই ছোট্ট জঙ্গলটা। জঙ্গলটা পেরিয়ে গেলে এক পাশে নদী আর অপর পাশে ওদের গ্রামটা। জঙ্গল এখানে খুব একটা ঘন নয়, বড় বড় গাছগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া যায় স্বচ্ছন্দে। পায়ের নিচে ঘাস এখানে ওখানে জন্মেছে বটে, তবে তারা সবার পায়ে লেগে লেগে সেভাবে বাড়তে পারে না। আসলে এই পাহাড়ি অঞ্চলের বেটে ঘাসগুলো খুব একটা বড় হয় না, সেই ছোট্ট থেকে আজ অবধি সেটাই দেখে আসছে ক্ষীরোদ। তাই কাঁধের উপর জলটাকে আর একটু শক্ত করে ধরে নিয়ে ফের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরও খানিকটা এগিয়ে যেতে হবে, তারপরই গ্রামের রাস্তা পড়বে। সেই রাস্তা ধরে বেশ কিছুটা এগোলেই পড়বে ক্ষীরোদের বাড়ি। তার বাড়িটা গ্রামের একদম শেষের দিকে না হলেও তার বাড়ির পরে আর মাত্র 4-5টা বাড়ি আছে। বাড়িতে তার একা বুড়িমা হয়তো তার জন্যই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে বোধহয়। আজ বারবার করে বারণ করে দিয়েছিল মা, শাপলিংয়ের কাছে যেতে না করেছিল। বিশেষ করে দিব্যি দিয়েছিল যাতে শাপলিংয়ের এই জঙ্গলটার মধ্যে সে না ঢোকে, কিন্তু ক্ষীরোদ কোনো কিছুই মানেনি। আর কথা শুনবেই বা কেন? একটা কুসংস্কার, অন্ধবিশ্বাসকে সবাই মনে মনে বিশ্বাস করে চলবে, আর ক্ষীরোদ কোনো যুক্তি ছাড়াই সেটা মেনে নেবে? ও আবার হয় নাকি? সে জানে পৃথিবীর সমস্ত মানুষ এসে যদি ক্ষীরোদকে কোনো একটা মিথ্যে কথা বলে, সেটাও সে কখনোই বিশ্বাস করবে না। সবাই বলেছে বলেই কি মিথ্যেটা সত্যি হয়ে গেল?
নিজের মনে এমন যুক্তি সাজাতে সাজাতে আরো 2 পা এগিয়ে এসেছে ক্ষীরোদ। ঠিক তখনই পেছনের দিকে একটা খসখস শব্দ শুনতে পেল। বড় বড় গাছের পাতাগুলো মাটির উপর পড়ে শুকিয়ে পচে যায়। সেই পাতার উপর পা পড়লে খচখচ শব্দ হয়, কিন্তু সে স্পষ্ট দেখেছে আগেরবার সে যখন পেছনে তাকিয়েছিল চারপাশে কেউ কোথাও ছিল না। এখান থেকে সেই সাপলিংয়ের নদীটা পর্যন্ত মোটামুটি সব স্পষ্টই দেখা যায়, আর চাঁদের আলোয় তো কারোর লুকিয়ে থাকার কোনো উপায় নেই। আবার পেছনের দিকে তাকিয়ে এদিক ওদিক দেখল ক্ষীরোদ। তারপর সামনের দিকে তাকিয়ে হেঁটে আসতে যাবে, ঠিক সেই সময় দেখতে পেল তার ডান পাশে একটা বড় গাছের তলায় কি যেন একটা দাঁড়িয়ে আছে। ক্ষীরোদের একবার দেখে মনে হলো ঘোড়ায় চড়া একটা মানুষ এসে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় চারপাশটা স্পষ্ট হলেও লোকটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা সামান্য অন্ধকার, তাই ভালোভাবে বোঝা যায় না কোনো কিছু। একটা অদ্ভুত শব্দ শুনতে পেল সে, যেন কোনো একটা জংলি পশু গর্জন করে চলেছে, আর তার সাথে আরো একটা জিনিস দেখতে পেল। ওই ঘোড়ায় চড়ে থাকা লোকটার হাতে লম্বা লাঠির মতন কি যেন একটা। ক্ষীরোদের কৌতূহল হলো, সে আরো 2 পা এগিয়ে যাবে, এমন সময় সেই ঘোড়ায় চড়া লোকটা যেন তার দিকে এগিয়ে আসতে লাগলো। লোকটা গাছের অন্ধকার থেকে বাইরে বেরিয়ে আসতেই ক্ষীরোদের বুকের ভেতরটা এই প্রথমবার বরফের মতো জমে গেল। যেটাকে সে ঘোড়ায় চড়া লোক বলে মনে করছিল সেটা আসলে ঘোড়ায় চড়ে কোনো লোক নয়, তার সামনে এসে দাঁড়িয়েছে এই অঞ্চলে প্রচলিত থাকা কিংবদন্তি প্রাণী, যার শরীরের নিচের অংশটা ঘোড়ার মতন আর ওপরের অংশটা ঠিক একটা মানুষের মতো। যেন মানুষটার বুকের সামান্য নিচ থেকে কেউ ঘোড়ার সঙ্গে জুড়ে দিয়েছে। তার শরীরের প্রতিটা শিরা উপশিরা যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। তার মুখে ফুটে উঠেছে এক শয়তানের হাসি, আর সেই প্রাণীটার হাতে একটা লম্বা লাঠির মতন কিছু রয়েছে। সেই লাঠিটা থেকে একটা দড়ি ঝুলছে বোঝা যায়, তবে ব্যাপারটা স্পষ্ট নয়। তবে লোকটা হাতের লাঠিটা একটু সামনের দিকে বাড়িয়ে দিতেই তার প্রান্ত থেকে দুলতে থাকা দড়িটা ক্ষীরোদের সামান্য কাছে এগিয়ে আসে, আর তখনই ক্ষীরোদের মুখ থেকে একটা চাপা অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে। দড়িটার একদম মাথায় একটা চকচকে ধারালো বড় বড়শি দেখতে পেল ক্ষীরোদ। লোকটার মুখটা এই চাঁদের আলোয় অদ্ভুত বলে মনে হচ্ছে। তার মুখে যেন অনেক রাগ এসে জমা হয়েছে। তার মুখের আকারটাও বড় অদ্ভুত। তার মাথায় একটাও চুল নেই, দুটো কুচকুচে কালো চোখ, নাকের জায়গাটায় একটা গোল চ্যাপ্টা ছেঁদা, মুখের জায়গাটায় অদ্ভুত সাদা কতগুলো দাঁত ঝিকঝিক করছে। ক্ষীরোদ বুঝতে পারল এই সাপলিংয়ের জঙ্গলের মধ্যে এই পূর্ণিমার রাতে সে ঠিক কার পাল্লায় পড়েছে। এ আর অন্য কেউ নয়, ছোটবেলা থেকে গ্রামবাসীদের মুখে যার গল্প শুনে আসছে। আজ সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর সময় মা যার কথা বলে তাকে বারবার সাবধান করেছিল, ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে ক্ষীরোদ। কয়েক মুহূর্ত সেই অদ্ভুত প্রাণীটার দিকে তাকিয়ে থাকার পরে ক্ষীরোদ সমস্ত যুক্তি ভুলে পেছনের দিকে ঘুরে দৌড়াতে শুরু করলো। আর সেটা শুরু করতেই বুঝতে পারল পেছন থেকে ঘোড়ার খুরের মতো শব্দ ভেসে আসছে। একবার পেছনে তাকিয়ে চাঁদের আলোয় সে যা দেখল তাতে তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন 2 বারের বদলে 3 বার ধক ধক করে উঠল একসাথে। অদ্ভুত প্রাণীটা কিংবা লোকটা যাই হোক, সেটা এখন ক্ষীরোদের পিছু পিছু আসছে, আর মাথার উপর হাতের লাঠিটাকে সে ঘোরাচ্ছে। মাছ শিকার করার আগে মেছুরে যেমন করে মাথার উপর ছিপ তুলে সুতোটা ছুঁড়ে দেয় জলের দিকে, ঠিক তেমন ভাবেই এই অদ্ভুত প্রাণীটা মাথার উপর ছিপটা তুলে ঘোরাচ্ছে। ঘোরাতে ঘোরাতে একসময় ছিপটা ক্ষীরোদের দিকে ছুঁড়ে দিল সে। লোকটার ছিপ ছুঁড়ে দেওয়ার ব্যাপারটা ক্ষীরোদ বুঝতে পেরেছিল, তাই সামান্য সময়ের জন্য একপাশে সরে গিয়ে বসে পড়ে আঘাতটা এড়িয়ে গেল। বড়শিটা বেশ বড় আর মোটা। ক্ষীরোদ বুঝতে পারছিল সে উল্টো দিকে দৌড়ে এসেছে।
সে এখন এগিয়ে যাচ্ছে নদীর দিকে, কিন্তু এই মুহূর্তে যে আর কিছুই করার নেই। ক্ষীরোদের হাত থেকে তার মাছের জালটা কখন যেন পড়ে গেছে সে খেয়াল তার নেই। প্রাণপণে সে দৌড়ে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছে। একবার নদীর কাছে গিয়ে পৌঁছালে, নদীর জলে নামলে হয়তো এই যাত্রায় বেঁচে যেতে পারে সে। কারণ সেই গল্পটা সে যতবার শুনেছে ততবারই শুনেছে ওই অদ্ভুত প্রাণী নাকি জলকে ভয় পায়। তাই প্রাণপণে আরো কিছুটা দূরে গিয়ে ক্ষীরোদ যখন নদীর ধারটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, ঠিক তখনই তার বুকের বাঁ দিকে কি যেন একটা এসে লাগছে। ক্ষীরোদ একটা হাত বাঁ দিকের বুকের ওপর রাখতেই বুঝতে পারল একটা বড়শি এসে বিঁধে গেছে তার বুকের বাঁ দিকে, আর তারপরেই বড়শিটা তার বুকের বাঁ দিকে আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। ক্ষীরোদ চেষ্টা করে বড়শিটা হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করতে লাগলো। সেটা উপড়ে ফেলতে চাইল, কিন্তু পেছন থেকে একটা অদ্ভুত টান তাকে আর সেই কাজটা করতে দিল না। তারপর ফরফর করে বড়শিটা তার বুকের বাঁ দিকে হৃৎপিণ্ড ভেদ করে ঢুকে গেল। ক্ষীরোদের মুখ থেকে একটা অদ্ভুত চিৎকার বেরিয়ে এলো। ক্ষীরোদ যন্ত্রণায় মাটির উপর বসে পড়তেই বুঝতে পারল সেই অদ্ভুত প্রাণীটা তার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর হাতের ছিপটা ধরে টানতে শুরু করেছে। ক্ষীরোদ অবাক হয়ে দেখল তার গোটা শরীরটা ওই সামান্য বাঁশের কঞ্চির ছিপের টানে আর সুতোর টানে উঠে পড়েছে শূন্যে। মৃত্যুর আগের মুহূর্তে ক্ষীরোদ দেখতে পেল তার শরীরটা আস্তে আস্তে উঠে যাচ্ছে সেই অদ্ভুত প্রাণীটার ঠিক সামনে। সেই মূর্তির ডান হাতের টানে তার গোটা শরীর বড়শির আগায় ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে তার দিকে। তার মুখের অদ্ভুত হাসি এখন যেন আরো কঠিন হয়ে উঠেছে। একটা ফ্যাস ফ্যাসে শব্দ ক্ষীরোদ শুনতে পেল, কিন্তু তারপরে আর কিছু শোনার মতো অবস্থা রইল না। বুকের ভেতরের যন্ত্রণাটা আস্তে আস্তে যেন তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করলো। দুটো চোখ বন্ধ হয়ে আসার আগে ক্ষীরোদ শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোলো না। যখন সে বুঝতে পারল তার বুকের যন্ত্রণাটা এখন আরো বেড়ে গেছে, তখন একবার সামনের দিকে তাকিয়ে আস্তে আস্তে দুটো শব্দ বলল সে, ঘোড়াপাক, ঘোড়াপাক। গ্রামের জেলের দলের মধ্যে একটা ভয় ছড়িয়ে গেল এক রাতের মধ্যে। কেউ আর শাপলিং নদীতে মাছ ধরতে যেতে চায় না। যে নদীর ধারে জঙ্গলে একটা দিন আগে ক্ষীরোদের মৃতদেহ পাওয়া গেছে, সেই নদীর ধারে আর কেই বা বুকের মাঝে সাহস জমিয়ে মাছ ধরতে যাবে। তাছাড়া ওই জঙ্গলে যে ঘোড়াপাকের আনাগোনা তা সবাই জানে। কেউ কখনো দেখেনি ঠিকই, কিন্তু কোনো কোনো পূর্ণিমার রাতে অনেক দূর থেকে দেখা যায় জঙ্গলের মধ্যে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তার মাথাটা মানুষের, এমনকি বুক পর্যন্ত সব মানুষের মতো, কিন্তু বাকি অংশটা ঘোড়ার মতো। টকবক শব্দ তুলে তারা জঙ্গলের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়, কিন্তু কখনোই তারা ওই শাপলিংয়ের জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে না। সেখানে ওদের রাজত্ব। তবে চাঁদনি রাতে সে জঙ্গলের মধ্যে কোনো মানুষ গিয়ে পড়লে তার আর নিস্তার নেই। তার বুকের ভেতর বড়শি গেঁথে দিয়ে যায় ঘোড়াপাক। এমনটা অনেকবার গেঁথে দিয়ে গেছে। প্রথমে মারে, তারপর সেই মৃতদেহ সাথে করে তাকে তুলে নিয়ে মাথার উপর ঘোরাতে ঘোরাতে সারা জঙ্গল ঘুরে বেড়ায়, আর তখন অদ্ভুতভাবে চিৎকার করে সেই ঘোড়াপাক। কাল রাতে সেই ঘোড়াপাকের চিৎকারের শব্দ গ্রাম থেকেই শোনা গেছে, কিন্তু অনেক বছর পর সেই ঘটনা আবার ঘটল। পই পই করে ক্ষীরোদকে সবাই বারণ করেছিল শাপলিংয়ের নদীর কাছে পূর্ণিমার রাতে না যেতে, কিন্তু ক্ষীরোদ কারোর কোনো বারণ শোনেনি, আর তার জন্য একটা জলজ্যান্ত প্রাণ চলে গেল। আমি তো বারবার বারণ করলাম ক্ষীরোদকে, ও কিছুতেই শুনলো না। ওকে বললাম আর সে পানে যেতে হবে না, চল মিয়া নদীতে যাই।
কি করবি বলতো? ক্ষীরোদ তো একেবারে অমনি, বড্ড একঘবে, একটা কথা শোনে না। কথাগুলো শুনলে কি আজকে এরকম অবস্থা হতো ওর? গ্রামের সবার মধ্যে গুজগুজ ফুসফুস চলতে লাগলো। সবাই এক বাক্যে স্বীকার করলো যে ক্ষীরোদ যদি সেদিন সবার কথা না শুনে ওই সাপলিংয়ের ধারে না যেত তাহলে এমনটা ঘটতো না। ক্ষীরোদের মৃতদেহটা যখন পাওয়া গেছে তখন তার বুকের ভেতরে একটা ক্ষত, সেই ক্ষত দিয়ে রক্ত ছড়িয়ে বাইরে পড়ছে। তার হাতে পায়ে সব জায়গায় আঘাতের চিহ্ন। দেখে মনে হচ্ছিল যেন মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা গেছে। তার চারপাশের মাটির অবস্থাটা দেখে তেমনই মনে হয়েছে। ক্ষীরোদের মৃতদেহটাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছিল তার মা। ক্ষীরোদ, কত বারণ করলাম, শুনলি না আমার কথা? সেই ওই সাপলিং এর ধারে গেলি, ওই নদীর পাড়ে পূর্ণিমা রাতে ঘোড়া পাকের দল নেমে আসে। আমার ছেলেটারে খেয়ে নিল ওই ঘোড়া পাক। ক্ষীরোদের মায়ের কান্নার ব্যথা সবার মনেই নাড়া দিয়ে যাচ্ছিল, কিন্তু কারোর আর কিছুই করার ছিল না। পরদিন সকালে ক্ষীরোদকে ফিরতে না দেখে কিছু গ্রামবাসী ওই সাপলিংয়ের জঙ্গলে গিয়ে তার প্রাণহীন দেহটা পড়ে থাকতে দেখে। তাদের সেই দৃশ্য দেখে রক্ত জল হয়ে যাবার মতো অবস্থা। তারা নিজেদেরকে সামলে ক্ষীরোদের দেহটা নিয়ে এসেছে। তারা সবাই মিলে তার মৃতদেহটাকে নিয়ে গিয়ে গ্রামের পাশের একটা শ্মশানের কাছে পুড়িয়ে দিল। তারপর যে যার মতো বাড়িতে ফিরে গেল। কিন্তু সবার মাথার মধ্যেই ব্যাপারটা রইল, কারণ ওই ঘোড়া পাকের গল্প তারা অনেক দিন আগে শুনলেও অনেক বছর ধরে কিন্তু তাকে আর দেখা যায়নি। যদিও পূর্ণিমার রাতে কেউ সাপলিংয়ের দিকে যায় না, তবুও হঠাৎ করে তার এমন আক্রোশের কারণ কেউ বুঝতে পারল না। তবে তারা বুঝতে পেরেছিল ব্যাপারটা এখানেই শেষ হবে না, এরপরেও আরও কিছু ঘটতে চলেছে। পরের ঘটনাটা ঘটল গ্রামে থাকা এক পাগলের সাথে। সে বরাবরই এই গ্রামেই থাকত। তার অনেক জমি জমাও ছিল, এমনকি তার বাড়িও বেশ ভালো ছিল। কিন্তু মাত্র কয়েকদিনের জ্বরে তার বউ আর মেয়েটা পরপর মারা যাওয়ার পরেই তার মাথাটা কেমন যেন খারাপ হয়ে গেল। আস্তে আস্তে সে জমি, বাড়ি, ঘর সবকিছুই হারালো। পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। কেউ কিছু দিলে খেত, না দিলে খেত না। পথের ধারে পড়ে থাকা সেই পাগলটাকেই এক পূর্ণিমার রাতের পরের দিন সকালে ওই সাপলিং নদীর ধারে জঙ্গলের মধ্যে মুখ গুজে পড়ে থাকতে দেখা গেল। তার মৃত্যুটা ছিল আরো অদ্ভুত। তার গোটা শরীরটা যেন মাঝখান থেকে কেটে ফালা করে দিয়েছে। একবার দেখলে মনে হয় যেন কোনো একটা শক্তিশালী মানুষ তার বড় তরোয়ার কিংবা অন্য কিছু দিয়ে তার মাথার ওপর থেকে একদম 2 পায়ের ফাঁক পর্যন্ত টেনে দিয়েছে। আর তার শরীরের অর্ধেকটা দুপাশের রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা জায়গাটা। এমন এক ভয়ঙ্কর মৃত্যু দেখে গ্রামের সবাই এবার প্রমাদ গুনল। প্রথমে ক্ষীরোদের মৃত্যুটা তারা কোনোভাবে মেনে নিয়েছিল, কিন্তু এই মৃত্যুটা তাদের ভাবিয়ে তুলল। এমনিতেই লোকটা কারোর সাথে পাঁচে থাকতো না, তাই তাকে হঠাৎ মরতে হলে সমস্যাটা বেশ ঘোরতরই বলতে হবে। আর এমন নৃশংসভাবে যে মারতে পারে, তার মনে দয়া মায়া কিছু যে নেই তা আর বলার অবকাশ রাখে না। গ্রামের সবাই মিলে ঠিক করলো পূর্ণিমার রাতে ওই দিকে না গেলেই হলো। এটা করতে পারলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু এইসবের মাঝে গ্রামের সবচেয়ে বয়স্ক একজন লোক এগিয়ে এলো। তিনি এতক্ষণ সবার কথা খুব মন দিয়ে শুনছিলেন। ওকে আটকানো যাবে না। ওই ঘোড়া পাক যখন একবার রক্তের স্বাদ পেয়েছে তখন তাকে আটকানো যাবে না। তোমরা
জঙ্গলে না গেলে সে নিচে চলে আসবে গ্রামে। দেখে নিও তোমরা আমার কথা মেলে কিনা। তিলকের কথায় সবাই চমকে উঠল। তারা আবার নিজেদের মধ্যে আলোচনা করল, আর সবশেষে একজন এগিয়ে এলো। কিন্তু এই বিপদ থেকে আমরা বাঁচবো কি করে তিলক্ষুড়ো? তাহলে কি এক এক করে গ্রামের সবাইকেও মেরে ফেলবে? রাতের অন্ধকারে ওর জায়গা দিয়ে মাছ নিয়ে এলে ও মাছের গন্ধে জেগে ওঠে। তাই ওকে আটকাতে গেলে আমাদের ওকে মাছ দিয়ে সন্তুষ্ট করতে হবে। কিন্তু তার জন্য পরের পূর্ণিমা অবধি অপেক্ষা করতে হবে। তার আগে কিছুই হবে না। এই কয়েকটা দিন তোমরা পারলে সাবধানে থেকো। আমার কেন জানি না মনে হচ্ছে ও যখন একবার জেগে উঠেছে তখনও পূর্ণিমার রাত ছাড়া অন্য সময়ও সে গ্রামে এসে ঢুকতে পারে। যদি তাই হয় তাহলে তো আমাদের রাত জেগে পাহারা দেওয়া দরকার। যদি সে সত্যি গ্রামে এসে ঢোকে তাহলে অন্তত এতগুলো মানুষকে একসাথে দেখে আর মশালের আলো দেখলে নিশ্চয়ই সে ফিরে যাবে। দানিশের কথায় তিলক্ষুড়ো দানিশের দিকে অদ্ভুত চোখে তাকালো। তারপর আগের মতোই আস্তে আস্তে মাথা নাড়ল। ও সামান্য প্রেত নয় দানিশ, ও হলো ঘোড়া বাঘ। ঘোড়া বাঘ আগুনে ভয় পায় না, ও ভয় পায় একমাত্র জল। কিন্তু মাছের জন্য সে জলের আশেপাশে ঘুরে বেড়ায়, তবে জলে নামে না। ওই প্রেত মহাশক্তিধর দানিশ। ওই প্রেত তার ছিপের বড়শির আগায় মানুষ গেঁথে নিয়ে তুলতে পারে। চাইলে সেই বড়শির আঘাতে মানুষের মাথা থেকে পা পর্যন্ত শরীর দুটো আলাদা করে দিতে পারে। তোমরা ওকে সামান্য ভেবো না দানিশ, সামান্য ভেবো না। তোমরা জানো না ওই অশুভ শক্তি আমার কত বড় ক্ষতি করেছে। তিলক্ষুড়োর কথা অবিশ্বাস করবার সাহস কিংবা ধৃষ্টতা কারণ নেই। তিলক্ষুড়ো এই গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তিলক্ষুড়োর বউ একদিন হঠাৎ কেমন যেন পাগল হয়ে গিয়েছিল, তাই ডাইনি সন্দেহে গ্রামের লোকেরা তাকে পুড়িয়ে মেরেছিল একসময়। তারপর থেকে তিলক্ষুড়ো কেমন যেন বদলে গিয়েছিল, শান্ত হয়ে থাকতো সবসময়। গ্রামের মানুষের সাথে খুব বেশি কথা বলতো না, অথচ কোনো বিপদ হলে তখন সবার আগে এগিয়ে আসতো সে। তাই তাকে সবাই সম্মানের সাথে ভালোবাসত। তাই এই বৃদ্ধরই লাঠি হাতে টুকটুক করে চলে যাওয়ার দিকে সবাই বেশ চিন্তিত হয়েই তাকিয়ে রইল। কিন্তু সবাই বুঝতে পারল অভিজ্ঞ তিলক্ষুড়ো যখন ভয় পেয়েছেন তখন ব্যাপারটা ভালো নয়। তবুও তারা সবাই মিলে একটা দল গঠন করল। গ্রামের শক্তিশালী সাহসী পুরুষদের নিয়ে একটা দল তৈরি করা হলো। সেই দল প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়বার পরে গ্রামের চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দেবে, যাতে কারোর কোনো ক্ষতি না হয়। তিলক্ষুড়ো যখন বলেছেন ওই ঘোড়াবাঘ গ্রামে এসে ঢুকবে, তখন সে ঢুকবেই। মহিন, দানিশ, যুগল সবাই মিলে এক দলেই রইল। তারা ঠিক করল অন্ধকার হওয়ার পর মশাল হাতে ঘুরে ঘুরে তারা পাহারা দেবে। তবে জল এখানে তো পাওয়া যাবে না। জল আনতে গেলে তাদের হেঁটে যেতে হবে সেই সাপলিং পর্যন্ত। তাদের এই গ্রামে জলের কষ্ট বড্ড বেশি। এই গ্রামটা পাহাড়ের একদম কোলে ঠিকই, কিন্তু ঝর্ণার জল আনতে গেলেও পাহাড় বেয়ে বেশ খানিকটা ওপরে উঠে ঝর্ণার কাছে পৌঁছাতে হয়। তাই চারিদিকের কথা ভেবে সমস্তটা ঠিক করে নিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হলো তারা যেন রাতে বাড়ির বাইরে না আসে।
তারা সারা রাত পাহারা দেবে জেনেই গ্রামের লোকেরা একরকম নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেল। তবে সবার মনেই ভয় রইল সেই ঘোড়া পাকের অশুভ শক্তির প্রতি, কারণ সেই পাগলের দুভাগ হয়ে যাওয়া মৃতদেহটা গ্রামের কেউই ভুলতে পারেনি। অনেক রাত পর্যন্ত পাহারা চলল। মোট 10 জনের একটা দল 5 জন করে দুভাগে ভাগ করে নিয়ে গ্রামের রাস্তায় তারা ঘোরাফেরা করতে থাকলো। একটা দল রইল গ্রামের সামনের দিকের রাস্তায়, আর একটা দল রইল গ্রামের ঠিক পেছনের দিকটায়, যেখান থেকে পাহাড় শুরু হয়েছে সেদিকে পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া রাস্তাটায়। তারা বসার জন্য একটা জায়গা তৈরি করে রেখেছিল। 1 ঘন্টা অন্তর সেখানে সবাই এসে বসে সামান্য নেশা ভান করতে লাগলো আর কিছু শুকনো খাবার খেতে লাগলো। একটা গোটা রাত এইভাবে কাটিয়ে দেওয়া তো সহজ কাজ নয়, তার জন্য এইসব কিছুর তো প্রয়োজন হবেই। তাই তারা এইসবের ব্যবস্থা আগেই করে রেখেছিল, আর তাদের খাবার আর নেশার জিনিস যাতে চুরি না হয় সেই জন্য সেখানে 2 জনকে বসিয়ে রাখা হয়েছিল। এরই মধ্যে একবার তারা সবাই এসে অল্প নেশা আর অল্প খাওয়া দাওয়া করে চলে গেছে। তাই খাবারের পাহারায় থাকা 2 জন একটা তাঁবু খাটিয়ে তার ভেতরে বসে নেশার জিনিস আগলাচ্ছে আর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। আচ্ছা ভাই, ওই ঘোড়া গ্রামের ভেতরে ঢুকে কি করবে? হ্যাঁ, গ্রামের মানুষ তো তার কোনো ক্ষতি করেনি, আর কেউ ওর সামনে দিয়ে এখন তো মাছও আনছে না। তাহলে গ্রামে ঢুকে ও গ্রামের মানুষকে মারবেই বা কেন? আরে গ্রামের মানুষ ওর কোনো ক্ষতি করেনি, কিন্তু ওই ক্ষীরোদ তাকে জাগিয়েছে। আর তিলক খুড়ো যখন বলেছেন তখন তার কথা কি আর অবিশ্বাস করা যায়? বাবার মুখে শুনেছি উনি নাকি অনেক কিছু জানেন। তাহলে আমরা তিলক খুড়োকেই বলছি না বা কেন ওই ঘোড়া পাককে গ্রাম থেকে তাড়িয়ে দিতে? কেন শুধু শুধু আমরা রাত জেগে পাহারা দিচ্ছি? চুপ চুপ, এখন আর ওর নাম নিস না। তিলক খুড়ো তো বলেছেন সামনে পূর্ণিমার রাতে ওরা একটা ব্যবস্থা করবেন। এখন আর আমাদের ওসব ভেবে লাভ নেই। একটা কাজ কর, তুই গ্লাসটা আমাকে দে, একটু খাই, না হলে বুকে বল পাবো না। সুবা আর জিদান নেশার মধ্যে ডুবে গেল, কিন্তু তারা খেয়াল করল না কখন তাদের তাঁবুর ঠিক পেছনের দিকটায় একটা কালো ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। ছায়া মূর্তিটা বড় অদ্ভুত ধরনের। নিচের অংশটা ঘোড়ার আর ওপরের অংশটা ঠিক মানুষের মতো, আর তার মাথার উপর একটা ছোট্ট লাঠির মতন জিনিস ঘুরিয়ে চলেছে অনেকক্ষণ ধরে। তারপর তাদের সামনে এসে দাঁড়িয়ে যখন হাতের সেই ছিপের একটা অংশ জিদানের বুকের ভেতরে ঢুকিয়ে দিল, তখন সুবার নেশা কাটল। সে একটা চিৎকার করে পালাতে যেতেই অদ্ভুত মসৃণ ভাবে সেই বড়শিটা জিদানের বুকের ভেতর থেকে বেরিয়ে এসে এবার গিয়ে বিঁধল সুবার গলায়। দেখতে দেখতে তাঁবুর ভেতরে ছটফট করতে করতে সুবার আর জিদানের শরীরটা স্থির হয়ে গেল। পাহারাদারেরা যখন তাঁবুর কাছে ভিড়ল তখন তার ভেতরে ঢুকতেই তাদের চোখ কপালে উঠল। তাঁবুর ভেতরে সব লণ্ডভণ্ড, আর সেই সবের মাঝখানে খেলনার মতো পড়ে আছে জিদান আর সুবার শরীরটা। জলের মতো রক্ত বয়ে ভিজিয়ে দিয়েছে পুরো মাটিটা। তাদের শরীরে যে প্রাণ নেই সেটা আর কাউকে বলে দিতে হবে না। গোটা গ্রাম আরো একবার কেঁপে উঠল এই ঘটনায়। এবার একেবারে গ্রামের মধ্যে ঢুকে এসেছে সেই ঘোড়া পাক, আর খালি ঢুকেই ক্ষান্ত নয়, সে আবার একসাথে দুজনকে এবার মেরে রেখে গেছে। কিন্তু গ্রামের মানুষ একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছিল না, তাদের উপর ওই ঘোড়া পাক বারবার আক্রমণ করছে কেন? এমন কি হয়েছে যাতে এত বছর পরে তাকে আবার জেগে উঠতে হলো? তিলক খুড়ো মনে মনে কিছু একটা বুঝতে পেরেছিলেন ঠিকই, কিন্তু সেটা এখনই বলা যাবে না গ্রামবাসীদের। বললে তারা সবাই আরো বেশি ভয় পেয়ে যাবে। তাই তিনি সমস্ত ব্যাপারটা মনের মধ্যেই রেখে দিয়ে পূর্ণিমা রাতের অপেক্ষা করতে লাগলেন। গ্রামের যে কজন সেদিন পাহারাদারের কাজের জন্য বহাল হয়েছিল তারা আর তিলক খুড়ো মিলে গোপনে কিছু সলা পরামর্শ করতে লাগলো। তবে গ্রামের লোকেদের বলা হলো রাতের বেলা তারা যেন কোনোভাবেই আর বাইরে না বেরোয়,
এমনকি কেউ যদি রাতের বেলা তাদের বাড়িতে গিয়ে ডাকে তাহলেও নয়। গ্রামের মানুষ এরপরে আর রাতের বেলা বাইরে থাকার সাহস দেখাতে পারল না, কারণ তাদের মধ্যে থেকেই দুটো মানুষ এক রাতের মধ্যে বীভৎস মৃতদেহে পরিণত হয়েছে। এই নিয়ে গ্রামে মোট 4 জন মারা গেছে মাত্র 2 মাসের মধ্যে। তাই তিলক খুড়োর কথায় তারা সবাই রাতে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিল। শুধু তিলক খুড়ো আর ওই 10 জনের দলটা তিলক খুড়োর বাড়ির কাছে মাঝে মাঝে কি যেন করতে লাগলো, তবে সে খবর আর কেউ রাখল না। দেখতে দেখতে এসে উপস্থিত হলো সেই বহু প্রতীক্ষিত পূর্ণিমার রাত। গ্রামের যারা এতদিন জানত না তারাও আজ জানতে পারল। পূর্ণিমার এই রাতে বেশ কয়েকজন শক্তপোক্ত মানুষকে নিয়ে তিলক খুড়ো যাবেন ওই শাপলিং নদীর ধারের জঙ্গলে। ওই জঙ্গলে গিয়ে পূর্ণিমার রাতে তারা মুখোমুখি লড়াই করবে ঘোড়া বাঘের সাথে, আর তারপর তাকে ওই জঙ্গল থেকে বিতাড়িত করার কোনো একটা উপায় তারা বের করেই ফিরবে। ওরা জানতো এছাড়া এই প্রেতের হাত থেকে উদ্ধার পাওয়ার আর কোনো রাস্তা নেই। তিলক খুড়ো যখন বলেছেন তখন তিনি কিছু একটা ঠিক করবেন, কিন্তু তবুও একটা ভয় তাদের মনে ছিল। তিলক খুড়োর কাছে যে সামান্য কিছু গুপ্তবিদ্যা রয়েছে তা তারা জানে, কিন্তু তাই বলে ঘোড়া পাকের মতন এমন ভয়ঙ্কর কোনো প্রেতকে আটকানো কি তার ক্ষমতার মধ্যে পড়ে? তাকে ভরসা করা ছাড়া আর কোনো উপায় তো কিছু নেই। গ্রামের লোক অপেক্ষা করতে লাগলো। তিলক খুড়ো গ্রামের বেশ কয়েকজনকে নিয়ে সেই পূর্ণিমার রাত নামার আগে সন্ধ্যের দিকেই চলল শাপলিংয়ের জঙ্গলে। জঙ্গলে ঢুকতেই ওদের সবার শরীরটা কেমন যেন ঝমঝম করতে লাগলো। এমনি এদিকটায় বেশি কেউ আসে না, আর ক্ষীরোদের ঘটনার পর থেকে তো কেউ এদিক মারায়নি। পাহাড়ের কোলে যে কটা গ্রাম আছে তাদের মধ্যে এই গ্রামটাই সব থেকে শেষে, আর তাদের গ্রাম পেরিয়েই শাপলিংয়ের জঙ্গল, জঙ্গল পেরিয়েই নদী, নদীর ওপারে শুরু হয়েছে পাহাড়ি রাস্তা। এদিকটা শুধু মানুষ কেন, পশু পাখি কোনো কিছুই পাওয়া খুব একটা সহজ বলে মনে হলো না। আর সেসবের মধ্যে দাঁড়িয়ে এই 6টা মানুষ আর তিলক খুড়ো প্রথমে কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ল, তবে কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে তিলক খুড়ো নিজের ঝোলার ভেতর থেকে কি একটা গুঁড়ো হাতে নিয়ে চারপাশে ছড়িয়ে দিল। যতক্ষণ আমি তোদের সাথে আছি ততক্ষণ তোদের কোনো ভয় নেই। ওই বয়স্ক মানুষটা যে লাঠি ঠুকঠুক করে হাঁটে, তার গলার জোর এবং মুখের ভাব দেখে এই শক্ত সামর্থ্য মানুষগুলোও কেমন যেন সাহস পেয়ে গেল। তারা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকে একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে লাগলো। তিলক খুড়ো তাদেরকে সেখানে দাঁড় করিয়ে জঙ্গলে ঘুরতে লাগলেন। বারবার মাটির দিকে তাকিয়ে কি একটা খোঁজেন, আর মাঝে মাঝে নিচু হয়ে মাটিতে হাত দিয়ে কি একটা তুলে নিয়ে বোঝার চেষ্টা করেন। কিন্তু একটু রাত বাড়তেই মাটিতে আর কোনো কিছু দেখা গেল না। তখন তিলক খুড়ো ওদের কাছে এসে তার কাপড়ের ঝোলাটা চেয়ে নিলেন। তারপর কাপড়ের ঝোলা থেকে কতগুলো অদ্ভুত দেখতে কড়ি বার করলেন। সেই কড়িগুলো মাটির ওপর একটা নির্দিষ্ট জায়গায় অদ্ভুত একটা নকশার আকারে ছড়িয়ে রেখে দিলেন। নকশাটার আকার বলে বোঝানো সম্ভব নয়, ওটা সবার পরিচিত কোনো আকারও নয়। আমি যতক্ষণ না বলবো ততক্ষণে গাছতলা থেকে কেউ সরবি না। আমি তোদের গণ্ডি কেটে দিচ্ছি, তার বাইরে এলেই কিন্তু বিপদ। কথাটা বলেই তিলক খুড়ো গাছের চারপাশে ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত স্বরে মন্ত্র জপ করতে লাগলেন। সেটা দেখে এতক্ষণ ধরে তার সঙ্গে আসা মানুষগুলো যেন আরো বেশি ভয় পেতে শুরু করলো। তারা হয়তো কিছু বলতো, কিন্তু তিলক খুড়ো যেন তাদের মনের কথা বুঝে গেলেন। চুপ, আর কোনো কথা নয়। এখন কথা বললে কিন্তু
বিপদ বাড়বে। চুপ করে বসে থাক, আমি যখন বলবো তখন তোরা লাঠি নিয়ে আক্রমণ করবি। কথাটা সবাই শুনল বটে, কিন্তু সামান্য লাঠি দিয়ে কি সেই ঘোড়া পাখির সাথে মোকাবেলা করা যাবে? মনে মনে এই প্রশ্নেরই উত্তর খুঁজতে লাগলো ওরা। তিলক্ষুরও তার সামনে সাজিয়ে রাখা কড়িগুলোর মাঝখানে একটা কাঠের হোমকুণ্ড তৈরি করে তাতে আগুন জ্বালালেন। তারপর সেই আগুনের দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর অদ্ভুত স্বরে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন এবার ভয়ে প্রাণ জ্ঞান হারিয়ে ফেলল। কি করছে বলতো খুড়ো? এখানে আমাদের ডেকে এনে এভাবে দাঁড় করিয়ে রাখলো, আর এখন নিচে বসে বসে এসব কিসের মন্ত্র পড়ছে? তিলক্ষুড়ো কোনো একটা গুপ্ত পদ্ধতিতে বোধহয় সেই ঘোড়া পাককে আটকানোর চেষ্টা করছেন, বুঝলি? বাকিরা অবাক হয়ে তিলক্ষুরোর দিকে তাকিয়ে রইল। চাঁদের সামান্য আলো তার মাথার উপর এসে পড়েছে, আর সেই আলোয় মানুষটাকে অদ্ভুত লাগছে। সেই কড়িগুলোর উপর চাঁদের আলো পড়ে চকচক করছে। আগুনের সামনে বসে খুড়ো অদ্ভুতভাবে হাত নাড়িয়ে এবার উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে কিছু মন্ত্র পড়ছে। গাছের ঘেরা জায়গাটার মধ্যে দাঁড়িয়ে থেকে ওরা সেদিকেই তাকিয়ে আছে। এমন সময় দূর থেকে একটা খুরের শব্দ ভেসে এলো, আর সেই শব্দটা ভেসে আসার সঙ্গে সঙ্গেই ওরা বুঝতে পারল জঙ্গলের চারপাশের পরিবেশে সামান্য কি যেন একটা পরিবর্তন হয়ে চলেছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল বটে, কিন্তু এখন যেন সেই ঠান্ডাটা আরো বেশি তীব্র হতে শুরু করেছে, আর তার সাথে ভেসে আসছে সেই কাঁচা মাছের গন্ধ। দেখতে দেখতে চারপাশটা সেই গন্ধে ভরে ওঠার সঙ্গে সঙ্গেই এবার ওরা বুঝতে পারল একটা নয়, যেন অনেকগুলো খুঁড়ের শব্দ পাচ্ছে তারা। খুড়ো, ও খুড়ো, ওরা যে আসছে এদিকেই। খুড়ো। তিলক্ষুড়ো মাথা তুলে তাকালেন, কিন্তু কিছু বললেন না। তার চোখের দৃষ্টি কেমন যেন অদ্ভুত উজ্জ্বল হয়ে উঠেছে। এই চাঁদের আলো ভরা রাতে ওদের সামনে যিনি বসে আছেন সেই তিলক্ষুড়ো আর ওদের চেনা তিলক্ষুড়োর মধ্যে কোনো মিল নেই। তিলক্ষুড়োর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওরা বেশ ভয় পেয়ে গেল। তিলক্ষুড়োর দুটো উজ্জ্বল চোখ, তার মুখের চারপাশে বলি রেখার দাগ, সেই সমস্ত কিছু ছাড়িয়ে তার মুখটা হঠাৎ অদ্ভুত লাল হয়ে উঠেছে। আর তার সাথে যেটা দেখে ওরা আরো বেশি ভয় পেল সেটা হলো তিলক্ষুড়োর মুখটা কেমন যেন অদ্ভুত হাসি মাখা। তিলক্ষুড়ো আবারও বেশ কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে ফের নিজের কাছে মন দিলেন। ওরা বুঝতে পারল শাপলিং নদীর ধার ধরে ঠিক তাদেরই দিকে এগিয়ে আসছে ঘোড়ায় চাপা মানুষের মতো কয়েকটা ছায়া মূর্তি। এই জঙ্গল বেশি ঘন নয়, বড় বড় গাছ রয়েছে ঠিকই, কিন্তু তাছাড়া বাকি সব কিছুই দেখা যায় চাঁদের আলোয়। তারা স্পষ্ট দেখতে পেল এবার সামনের রাস্তা ধরে কতগুলো অদ্ভুত প্রাণী ওদের দিকে এগিয়ে আসছে। সেই প্রাণীগুলোর হাতে ধরা রয়েছে একটা মোটা লাঠির মতো ছিপ, আর তার ডগায় ঝুলছে বড়শি। সেই ছিপটা ওরা মাথার উপর বন বন করে ঘোরাচ্ছে, আর সেভাবেই আস্তে আস্তে এগিয়ে আসছে তাদের দিকে। ছায়ামূর্তিগুলো আরো কিছুটা এগিয়ে আসার সাথে সাথে তাদের মুখ দেখতে পেয়ে ওদের সবার বুকের ভেতরটা শুকিয়ে গেল ভয়ে। এমন অদ্ভুত হিংসার রাগ মেশানো ভয়ঙ্কর মুখ ওরা এর আগে কখনো দেখেনি। এদের দেখেই মনে হচ্ছে এরা স্বয়ং শয়তানের দূত, যেন মানুষ আর প্রাণী মিশিয়ে একটা অদ্ভুত অশুভ শক্তি তৈরি হয়েছে। তিলক্ষুড়োর কিন্তু সেদিকে মন নেই। তিনি একভাবে নিজের মন্ত্র পড়ে চলেছেন। সেই অদ্ভুত প্রাণীগুলো তিলক্ষুড়োর একদম পাশ দিয়ে এগিয়ে এসে গাছটার সামনে এসে দাঁড়ালো। 6-7 জনের একসাথে চিৎকারে চারপাশটা গম গম করে উঠল।
কিন্তু ওরা অনেক চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারল না। যেন কোনো একটা অদ্ভুত শক্তি ওদের সেই গাছের বেষ্টনের মধ্যে বেঁধে রেখেছে। ওদের চিৎকার তিলক্ষুরোর কানে যত বেশি যেতে লাগলো, তত তিলক্ষুরোর মুখের হাসিটা বিকট হয়ে আসতে লাগলো। একসময় সেই অদ্ভুত প্রাণীগুলোর ছিপে লাগিয়ে রাখা বড় বড় বড়শিগুলো এসে ওদের বুকে, পিঠে, চোখে গেঁথে যেতে লাগলো। আর সেই মরণ আর্তনাদ ছাড়িয়ে শোনা যেতে লাগলো একটা হাসি, তিলক্ষুরোর হাসি। তিলক্ষুরো হাসছে বড় অদ্ভুতভাবে। আস্তে আস্তে তার মুখটা কেমন যেন বদলে যেতে লাগলো, আর সেই মুখের হাসিটা যেন একটা পিশাচের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। তার হাসি সাপলিংয়ের বড় বড় গাছের গায়ে ধাক্কা খেয়ে ছিটকে এসে লাগলো গাছের নিচে পড়ে থাকা মৃতদেহগুলোর ওপর। ততক্ষণে একটু আগে এগিয়ে আসা সেই বিভৎস প্রাণীগুলো যে পথ ধরে এসেছিল সেই পথ ধরেই ফিরে গেছে। যাওয়ার আগে দু একটা শরীরকে একেবারে মাঝখান থেকে ছিন্ন ভিন্ন করে রেখে গেছে। কারোর চোখ বাইরে বেরিয়ে এসেছে, কারোর বুকের মাঝখানে গভীর ক্ষত দিয়ে হৃৎপিণ্ডের অর্ধেকটা দেখা যাচ্ছে। তিলক্ষুরো কিছুক্ষণ তার সামনে রাখা কুড়ি দিয়ে আঁকা যন্ত্রের সামনে বসে রইল। তারপর আস্তে আস্তে উঠে গাছটার সামনে এসে মৃতদেহগুলোকে খুব নিরীক্ষণ করে দেখতে লাগলো। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দুটো হাত তুলে চিৎকার করে উঠল তিলক্ষুরো। আমি প্রতিশোধ নেব। আমার চোখের সামনে আমার স্ত্রীকে মেরে ফেলার প্রতিশোধ আমি নেবই। এই গ্রামের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। পরদিন সকালে তিলক্ষুরো গ্রামে ফিরে এসে খবর দিল সেই অদ্ভুত অশুভ শক্তি সবাইকে মেরে রেখে গেছে, এমনকি তাকেও আক্রমণ করেছিল, কিন্তু তিনি কোনো রকমে রক্ষা পেয়েছেন। তিনি ডান হাত তুলে একটা কাটা জায়গা দেখালেন। তার মাথার পাশে সামান্য চোট, পায়ে চোট, এমনকি শরীরের নানান ক্ষতস্থান দিয়ে বেরিয়ে আসছে রক্ত, সবই দেখালেন। সবাই জানল তিনি কোনোভাবে বেঁচে গেছেন, কিন্তু বাকিদের তিনি বাঁচাতে পারেননি। গ্রামের কেউ কেউ তিলক্ষুরোর কথায় বিশ্বাস করল, আবার কেউ কেউ তাকে সন্দেহের চোখে দেখল। কিন্তু তারা যখন সবাই মিলে সেই জঙ্গলের গাছের তলায় গিয়ে পৌঁছালো, তারপর তারা যা দেখতে পেল তাতে তাদের মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব উড়ে গিয়ে তার জায়গায় তৈরি হলো শতাব্দী প্রাচীন এক ভয়। গ্রামের সাহসী সন্ডা মার্কা কয়েকটা পুরুষের শরীর সেই গাছটার নিচে যেন প্রচণ্ড আক্রোশে কেউ ফালা ফালা করে রেখে গেছে তাদের শক্তির প্রমাণ হিসাবে। কারণ মুখের পাশ থেকে মাংস উঠে এসেছে, তো কারোর হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেন নরকের মৃত্যু খেলার প্রকৃত দৃষ্টান্ত। তিলক্ষুরো বারবার দুঃখ করে জানালেন তিনি অনেক চেষ্টা করেও ওদের বাঁচাতে পারেননি। ওই একটা ঘোড়াপাকের প্রেত তাকে এক ধাক্কায় ছিটকে ফেলে দিয়ে তার বুকের উপর চেপে বসেছিল, কিন্তু যেহেতু তার সামান্য কিছু বিদ্যা জানা আছে, তাই দিয়ে তিনি কোনো রকমে বেঁচে ফিরে এসেছেন। এরপর আর পূর্ণিমা পর্যন্ত কিছুই হলো না। গ্রামের মানুষ ভাবল হয়তো এত রক্ত পেয়ে ঘোড়াপাকের আক্রোশ মিটেছে। তিলক্ষুরও বলেছিলেন তিনি এমন একটা মন্ত্রে ওই ঘোড়াপাকদের বেঁধেছেন যাতে পূর্ণিমার রাত ছাড়া তারা আর বাইরে বেরোতে না পারে। সত্যি একটা গোটা মাস আর কিছুই হলো না। গ্রামের মানুষ নিশ্চিন্ত মনে বাড়ির বাইরে রাতের বেলাতেও বের হতো, তবে সাপলিংয়ের জঙ্গলটা তারা সবাই এড়িয়ে চলার চেষ্টা করত। শুধু তিলক্ষুরও মাঝে মাঝে সবার চোখের আড়ালে সেই সাপলিংয়ের জঙ্গলে গিয়ে বসে কোনো একটা গুপ্তবিদ্যার সাধনা করত।
এভাবেই কেটে গেল কয়েকটা মাস। একদিন গ্রামের মোড়লের ছেলে ধুবাল রাতের বেলা তিলক খুড়োকে ওই সাপলিংয়ের জঙ্গলের দিক থেকে এসে গ্রামে ঢুকতে দেখতে পেল। ধুবাল কোনো একটা কাজে গ্রামের বাইরে গিয়েছিল। তার ফিরতে ফিরতে রাত হয়েছিল বলেই সে সাপলিংয়ের জঙ্গলের দিক দিয়ে না এসে একটা পাহাড়ের রাস্তা ধরে গ্রামে ঢুকছিল। আর সেই সময় তিলককে সাপলিংয়ের জঙ্গলের দিক থেকে সে ফিরতে দেখে। এমনিতেই তিলক খুড়োর ওপর তার সামান্য একটা সন্দেহ ছিল, যেখানে অতগুলো শক্তপোক্ত পুরুষ মানুষ ঘোড়া পাকের হাতে প্রাণ হারালো, সেখানে এই বয়স্ক মানুষটা বেঁচে গেল কি করে, সেটাই তার মাথায় ঢুকছিল না। এই রাতের বেলা তাকে জঙ্গল থেকে বেরোতে দেখেই সে দুইয়ে দুইয়ে চার করল। সে বুঝতে পারল ওই ঘোড়া পাক আর তার গ্রামের মানুষের মৃত্যুর পেছনে কোনো না কোনোভাবে তিলক খুড়োর হাত আছে। কিন্তু তিলক খুড়ো এত কিছু করতে যাবে কেন, এটা তার মাথায় এলো না। সেদিন বাড়ি ফিরে এসে ব্যাপারটা নিয়ে আর কাউকে কিছু বলল না। নিজের মনেই ভাবতে লাগলো সারা রাত ধরে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল সে। সকালে যখন ঘুম ভাঙল তখন ধুবালের হঠাৎ মনে পড়ে গেল অনেক বছর আগে তিলক খুড়োর বউকে ডাইনি অপবাদ দিয়ে গ্রামের সমস্ত লোকেরা পুড়িয়ে মেরেছিল। কিন্তু তারপর তো এতগুলো বছর পেরিয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই ধুবালের হঠাৎ মনে হলো তিলক খুড়ো কি ওই লোকগুলোকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল ঘোড়া পাকগুলোকে দিয়ে ওদের মেরে ফেলার জন্যে। ব্যাপারটা তার মাথায় আসতেই সে তার বাড়ির লোককে জানালো। ধীরে ধীরে গ্রামের সবাই কথাটা জানল, আর জানতেই দেখা গেল দুই একজন মানুষের মনে এই একই সন্দেহ ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। গ্রামের সবাই মিলে ঠিক করলো একবার তিলক খুড়োর বাড়ি যাবে, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখা গেল তিলক খুড়ো নেই, আর সময়ের ফেরে সেই দিনটাই ছিল পূর্ণিমা। রাত একটু বাড়তেই সাপলিংয়ের জঙ্গল থেকে অবদ্ধ ভাষায় মন্ত্র উচ্চারণের শব্দ ভেসে আসতে লাগলো। দেখা গেল তিলক খুড়ো সেই জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় সেই আগের রাতের মতোই একটা চিহ্ন বানিয়ে তার ঠিক মাঝখানে আগুন জ্বালিয়ে অদ্ভুত স্বরে মন্ত্র উচ্চারণ করে চলেছে। কিছুক্ষণ এইভাবে চলার পরই তার চারপাশে এসে জড়ো হলো কয়েকটা ছায়া, যাদের মাথাটা মানুষের মতো আর বুক থেকে বাকিটা ঘোড়ার মতো। তাদের হাতে সেই অদ্ভুত মোটা ছিপ, কিন্তু এখন সেই ছিপগুলো তারা নামিয়ে ধরে রেখেছে। তারা তিলক খুড়োর চারপাশে খুব আস্তে আস্তে ঘুরে বেড়াতে লাগলো। চারপাশটায় একটা অদ্ভুত ঠান্ডা বাতাস যেন বড় বড় গাছের গায়ে ধাক্কা খেয়ে ঘুরে ফিরে আসতে লাগলো। সাপলিংয়ের নদীর ধার থেকে জলের শব্দ ভেসে আসছে, আর সেই পাহাড়ি ঝর্ণার শব্দটাও ভেসে আসছে বহু দূর থেকে। এই সব কিছু ছাড়িয়ে শোনা যাচ্ছে তিলক খুড়োর মন্ত্র উচ্চারণের শব্দ। অদ্ভুত স্বরে মন্ত্র উচ্চারণ শেষ করে তিনি উঠে দাঁড়ালেন। যা, তোরা সব গ্রামের দিকে যা। গ্রামের তা মানুষকেও অজান্ত ছাড়বি না। গোটা গ্রামকে শ্মশান বানিয়ে দিবি। যা যা যা। তিলকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই একটা একটা করে সেই ঘোড়া পাক এগিয়ে যেতে লাগলো গ্রামের দিকে। গ্রামের মানুষটা কেউ জানতেও পারল না তাদের দিকে এগিয়ে আসছে স্বয়ং মৃত্যু। এদিকে ধুবালের যখন সন্দেহ হয়েছিল এই সমস্ত কিছুর পেছনে তিলক খুড়োর হাত থাকতে পারে, তখনই সে সকালবেলা চলে গিয়েছিল পাশের গ্রামে এক বজ্রযানী লামাকে ডেকে আনতে। তার কাছে গিয়ে সমস্ত কিছু বলতেই বৃদ্ধ লামা বেশ কিছুক্ষণ চুপ করে ধ্যানমগ্ন হয়ে বসে থাকলেন। তারপর যখন চোখ খুললেন তখন তার চোখে ভয়। বড় দেরি করে ফেলেছিস। আজ রাতেই ওই সাক্ষাৎ শয়তানের দল শেষ মারণ কামড় দিতে চাইছে,
কিন্তু এসব তো একা একটা মানুষের কাজ হতে পারে না। না, এখানে থেকে কিছুই বোঝা যাবে না। হাতে সময়ও কম, আর অপেক্ষা করলে হবে না, এক্ষুনি চল। সেই লামাই ধুবালের সাথে এসে লুকিয়েছিল গ্রামে ঢোকার রাস্তার ঠিক পাশেই। যদি সাপলিংয়ের জঙ্গল থেকে কেউ গ্রামে আসতে চায় তাহলে তাদের সামনে তাকে পড়তেই হবে। একটা অন্ধকার জায়গায় তারা দুজন সন্ধ্যের পর থেকেই দাঁড়িয়েছিল। এমনকি তারা তিলক খুড়োকে ওই জঙ্গলের মধ্যে ঢুকতেও দেখেছে। কিন্তু এখন জঙ্গলের দিক থেকে পরপর কয়েকটা ঘোড়া পাককে আসতে দেখেই লামা খুব আস্তে আস্তে কি একটা মন্ত্র উচ্চারণ করতে করতে গ্রামে ঢোকার রাস্তার ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন। তারপর কেমন একটা অঙ্গি ভঙ্গি করে হাত নাড়লেন। কিছুক্ষণ সবাই চুপ। সেই লামাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। খানিক পরে নিচু হয়ে মাটির ওপর আঙ্গুল দিয়ে একটা দাগ টেনে দিয়ে একটা বাধা তৈরি করে দিলেন। ঘোড়াপাক আরো কিছুটা এগিয়ে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। যখন তারা এই বাধা টের পেল তখন ক্রুদ্ধ স্বরে গর্জন করতে লাগলো। পরপর কয়েকটা ঘোড়াপাক একসাথে দাঁড়িয়ে ক্রুদ্ধ স্বরে গর্জন করে চলেছে। তাদের খুরগুলো মাটিতে আছাড়ি বিছাড়ি দিয়ে ধুলো উড়িয়ে যাচ্ছে। সেই ধুলো এই রাতের চাঁদের আলোয় ভরা আকাশকে ঢেকে দেবার জোগাড় করেছে। সে দৃশ্য দেখতে দেখতে ধোবালের চোখ বিস্ফারিত হয়ে আসছিল। সেই মুখের দৃষ্টি কি অদ্ভুত ভয়ঙ্কর। সেই দৃষ্টিতে আর গোটা মুখ থেকে কেবল রাগ ঝরছে। ঝকঝকে সাদা দাঁত আর কালো কুচকুচে চোখ দেখে ধুবালের বুকের ভেতরটা কেঁপে উঠল। লামা সঙ্গে না থাকলে সে এক্ষুনি ছুটে গ্রামের দিকে চলে যেত। তাদের শরীরের প্রতিটা অঙ্গ জানিয়ে দিচ্ছে যে তারা কতটা শক্তি ধরে। কিন্তু কোনো এক অজানা কারণে তারা কোনো মতেই একটা জায়গার পর আর এগোতে পারছে না। লামা এবার গ্রামের সীমানা ছাড়িয়ে আরো খানিকটা এগিয়ে গিয়ে দাঁড়াল। আমি আদেশ করছি, তোরা ফিরে যা। তোরা এই গ্রামে ঢুকতে পারবি না। এই গ্রাম আর তোদের আওতায় নেই। আমি এই গ্রামকে বজ্রযোগের কবচে বেঁধে দিয়েছি। তোরা এদিকে আর এক পা বাড়ালেও ওই সাপলিং নদীতে বন্দী হয়ে যাবি। লামার গলার স্বর শুনে সবকটা ঘোড়াপাক একসাথে প্রচন্ড আক্রোশের সাথে তার দিকে তাকালো। বেশ কিছুক্ষণ সেভাবে তাকিয়ে থাকার পরে তাদের হাতে উঠে থাকা ছিপগুলো আপনা আপনি নিচে নেমে এলো। তারা কেমন যেন মহাচ্ছন্নের মতো পেছনের দিকে ঘুরে সেই জঙ্গলের দিকে ফিরে যেতে লাগলো। ধুবাল 24 ঘন্টার মধ্যে এই দ্বিতীয়বার অবাক হলো। লামার দিকে তাকাতেই সে দেখতে পেল তার চোখ দুটো কেমন যেন উজ্জ্বলভাবে যেন জ্বলছে। এই চাঁদের আলোতে বেশ কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকার পর তিনি আবার স্বাভাবিক হয়ে এলেন। ওদের আমি আটকাতে পেরেছি ধুবাল। এ কাজ একা তিলকের নয়। সে কোনো এক যক্ষিণীকে কাজে লাগিয়েছে তোদের ওপর প্রতিশোধ নেবে বলে। সেই যক্ষিণীরই বাহন বলতে পারিস এই ঘোড়াপাক। তবে সেই যক্ষিণীকে তিলক কিভাবে বশ করলো তা আমি জানি না। তবে এটুকু জানি যে আজ রাতে ওরা আর ফিরে আসবে না। ধুবাল ফিরে গিয়ে গ্রামের সমস্ত মানুষকে এই ঘটনা জানালো। সেদিন সারা রাত গ্রামের মানুষ আর লামা ওই রাস্তার কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু ঘোড়াপাকের দল আর ফিরে এলো না। বোধহয় তিলক বুঝতে পেরেছে তার পাঠানো ঘোড়াপাকের দলকে কেউ ফিরিয়ে দিয়েছে, তাই সে আর তাদের পাঠাতে সাহস করেনি। তোমরা সকাল হলে একবার ওই জঙ্গলে গিয়ে দেখবে তিলককে পাও নাকি। আমি এখন ফিরে যাচ্ছি। ভোর হয়ে আসছে, এখন আর তারা আক্রমণ করবে না। তাদের ক্ষমতা কেবল রাতেই বৃদ্ধি পায়। যদি প্রয়োজন হয়
আবার আমায় ডাকবে। তবে সাবধান, ওই জঙ্গলে পূর্ণিমার রাতে কখনোই কেউ যেও না। সকালের আলো ফুটতেই সবাই লাঠি সোটা নিয়ে জঙ্গলের ভেতর প্রবেশ করল। কিন্তু জঙ্গলে প্রবেশ করার পর তারা যেটা দেখতে পেল তা ভয়ঙ্কর বললেও কম হয়। তিলকের দেহটা টুকরো টুকরো করে একটা গাছের চারপাশে মাটির উপর পড়ে আছে। তার শরীরটাকে যেন খুর দিয়ে থ্যাতলানো হয়েছে। তার মাথাটা এমনভাবে থেতলে গেছে যে মুখ ভালোভাবে চেনা যায় না। গ্রামের মানুষ এর কোনো কারণ বুঝতে পারল না। তারা বুঝতে পারল না তিলকের পাঠানো সেই ঘোড়াপাকের দল শেষে তাকেই আক্রমণ করলো কেন। কিন্তু এর পরের পূর্ণিমা পর্যন্ত তাদের গ্রামে আর কোনো উপদ্রব হলো না। এমনকি পূর্ণিমার রাতেও তারা গ্রামের রাস্তায় পাহারা বসিয়েছিল। সেই দলের কারোর কোনো ক্ষতি হলো না। তারা বুঝতে পারল ওই ঘোড়াপাকের এত বছর পর জেগে ওঠার একমাত্র কারণ তিলক খুড়ো। তিলক তার বউয়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য এত কিছু করেছে, তবে তিলকের মৃত্যুর সাথে সাথেই তারাও হয়তো আবার ঘুমিয়ে পড়েছে। কিন্তু সেই ভয়ানক ঘোড়াপাকের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছা গ্রামের কারোর ছিল না। তাই তারা খালি পূর্ণিমার রাতেই নয়, পূর্ণিমার দিনের বেলাতেও সেই সাপলিংয়ের জঙ্গলটা এড়িয়ে চলত। তবে মাঝে মাঝে যদি কেউ সন্ধেবেলা সাপলিংয়ের জঙ্গলের কাছাকাছি গিয়ে পড়ত, তাহলে সে দেখতে পেত জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কতগুলো ছায়া মূর্তি। তাদের শরীরের নিচের অংশটা ঘোড়ার মতো আর উপরের অংশটা মানুষের মতো। ক্ষীরোদের মৃত্যু দিয়ে যে বীভৎস ভয় শুরু হয়েছিল এই গ্রামে, তা তিলকের মৃত্যুর সাথে সাথেই শেষ হলো ঠিকই, তবে ঘোড়াপাকের প্রেত এখনো সাপলিংয়ের জঙ্গলেই থাকে। আর ওদের থাকার কারণ জানে না সেই লামা। জীবনের যন্ত্রণায় জ্বলতে থাকা এক যক্ষিণী আজও তার প্রতিশোধের অপেক্ষায় আছে, খালি তাকে ডেকে জাগানোর অপেক্ষা। যেদিন সে আবার আসবে সেদিন আবার রক্তে রেঙে উঠবে চাঁদের আলো, আর দল বেঁধে এগিয়ে আসবে কয়েকটা ছায়া মূর্তি, যাদের ওপরটা মানুষের মতো আর নিচের অংশটা ঘোড়ার মতো। ওরা এখনো আছে সেই পাহাড়ের কোলে ছোট্ট সাপলিংয়ের জঙ্গলে। কেউ দেখতে চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো। গ্রামের নাম লাজপুরাং। শেষ হলো আজকের দ্বিতীয় গল্প, ঘোড়াপাকের কবলে। গল্পের পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি, কোলাবোরেশন উইথ টিম বঙ্গিফাই ইউটিউব চ্যানেল। গল্পের সূত্রধর আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে। কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।